আড়াআড়ি আকারে থাকে রো, তাই না? তাহলে এই যে আমাদের যে এক্সেলটা, এই এক্সেলে এই কলামগুলাকে ABC বলে তো, তাই না? 1 2 হলো রো। আচ্ছা, সবাই ওপেন করো, একটু জুম করে নিও কন্ট্রোল ধরে। তোমরা আমাকে বলবে এই সবুজ জিনিসটার নাম কি? এই জিনিসের নাম কি? সেল পয়েন্টার। বলছিলাম এই একটাই মনে রাখবা, অন্য কিছু থাকে আর না থাকে, এটা ভুলে গেছো। এটার নাম হলো সেল পয়েন্টার। আর এই ছোট্ট চিহ্নটার নাম ফিল হ্যান্ডেল। এটার নাম হচ্ছে ফিল। ভুলে গেলে ওই যে উপরে দেখবা ফিল লেখা আছে, ওর সাথে খালি হ্যান্ডেল লাগাবা, ফিল হ্যান্ডেল। ঠিক আছে? আচ্ছা, এই সেল পয়েন্টার ফিল হ্যান্ডেলটা মনে রাখবা। এই যে এখানে শীট 1 লেখা আছে, কি লেখা আছে? তাহলে একটা বুকের মধ্যে শীট কয়টা থাকে? একটা। নেওয়া যায় তো, ডিলিট করা যায় তো, নাম চেঞ্জ করা যায় তো। এই জায়গাটার নাম শীট ট্যাব। আর এটা হলো স্ট্যাটাস বার। এখানে লেখা থাকবে এক্সেলে তুমি লিখবা নাকি কাজ, মানে কোনো কমান্ড দিবা। যদি লেখো তাহলে এখানে এডিট লেখা থাকবে, আর কোনো কমান্ড দিতে গেলে এখানে রেডি করা লাগবে। রেডি করার জন্য কি দিতে হয়? ইন্টার দিলে হয়, ট্যাব দিলে হয়, বাহিরের সেলে ক্লিক করলে রেডি হয়। মোট কথা হলো কার্সরটা না লাফালে, শুধু সেল পয়েন্টার দেখালে হলো রেডি। আর সেল পয়েন্টারের মধ্যে যদি কার্সর লাফায় তাহলে ইন্টার। এখন কি কার্সর লাফাচ্ছে? এই জন্য এটা হলো রেডি। ডবল ক্লিক করো তোমরা, তখন দেখবে এখানে ইন্টার লিখে আসছে, তাই না? এখন অন্য সেলে ক্লিক করো, দেখো আবার রেডি দেখাবে। তাহলে এই রেডি আর ইন্টারটা একটু বুঝতে হবে, বুঝতে পারছো? এবার আসো, এরপরে যদি বলি, সেটা হলো এই এক্সেলটাতে আমরা সাধারণত হিসাব নিকাশ করব। কি করব আমরা? সবার আগে শেখো এই সেল পয়েন্টারটা কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়। এটা শেখা লাগবে না, এমনি বলছি। ট্যাব দিলে ডান দিকে যায়, শিফট ধরে ট্যাব দিলে বাঁ দিকে আসে, ইন্টার দিলে নিচে যায়, শিফট ধরে ইন্টার দিলে উপরে আসে। মাউস দিয়ে যে কোনো জায়গায় যাওয়া যায়, আর অ্যারো কি দিয়ে যে কোনো জায়গায় মুভ করা যায়। আমরা প্রথমে থাকবো, সবাই প্রথমে রাখবো। আচ্ছা, এইটার কথা মনে আছে? এই যে বলছিলাম আমার 15 বছর লাগছে, এটা ডক্টর সাইন। তো আমরা প্রথমেই এক্সেলে কিছু একটা লিখবো। কর্নার বাটন, এটা হলো কর্নার বাটন। এই পুরাটাকে সিলেক্ট করে কর্নার বাটন। আচ্ছা, এই যে এই বক্সটার নাম নেম বক্স। বক্সটার নাম কি? নেম বক্স। এফএক্স হচ্ছে ফাংশন, এটা ফর্মুলা বার। আচ্ছা, একদিন যেহেতু মিসিং ছিল এই জন্য একটু বলে দিলাম। এখন আসলে প্রথম সেলে থাকবে, কেউ মাউসে হাত দিবে না। লেখার সময় মাউসে কম হাত দিলে সময়টা সেভ হবে। তো আমরা প্রথমে লিখব SERIAL, সিরিয়াল নাম্বার। সিরিয়াল নাম্বার লিখব, সিরিয়াল নাম্বার। লিখছো কি? একসাথে একসাথে একদম মনে করো যে ওই নৃত্যশিল্পীর মতো আমাদের কি করতে হবে? মেলাতে হবে। ঠিক আছে? তাহলে সিরিয়াল নাম্বার লেখা হয়েছে কিনা? আচ্ছা, সিরিয়াল নাম্বার লেখার পরে কার্সর তো পরের সেলে চলে গেছে, লেখাও পরের সেলে চলে গেছে, এটা যেতেই পারে। এইটা আমরা ক্লাসের সময় একটা দেখছিলাম অটো করা যায়, তাই না? তবে প্রবলেম, অটো করা যাবে না। কেন? কারণ কোনোটা তো তোমার লেখার চেয়ে বড় লাগতে পারে না, ছোট লাগতে পারে না, এই জন্য অটো করা যাবে না। ওটা নির্দিষ্ট কাজের জন্য অটো। এবার তুমি মাউসে হাত দিবা না, ট্যাব দিবা। প্রথমে কি দিবা তুমি? ট্যাব দিবা। ওইটা ওর মধ্যে ঢুকে গেছে, তুমি তো চাইলেই এটাকে এই যে এইখানে ধরে টান দিয়ে বড় করতে পারবে, পারবে না? এইটাতে আবার ট্যাব দেওয়ার পরে, আগে না কিন্তু, আগে আসলে এই চিহ্ন কিন্তু হয় না। তো এইখানে ট্যাব টান দিয়ে তুমি ইচ্ছা মতো বড় করতে পারবা। এটা তো তোমাদের আমি বলেছিলাম, এই যে ইচ্ছা মতো বড় আবার ইচ্ছা মতো ছোট, এটা করতে পারবা। কেউ যদি বলে স্যার আমি বুঝতে পারতেছি না স্যার লেখাটার জন্য কতটুকু বড় করব, তখন সে আর টান দিবে না, ডাবল ক্লিক করবে। তাহলে ও একা একাই বড় হয়ে যাবে, কতটুকু বড় হতে হবে। তোমরা আজকে ডাবল ক্লিক করো, ওই চিহ্নটাতে ঘন ঘন দুইটা ক্লিক করো, করলে লেখার সাথে ফিট হয়ে যাবে তোমার। অর্থাৎ লেখা যতটুকু হবে জিনিসটা ততটুকু হবে। তাহলে এখন টান দিয়ে বড় করবা নাকি ডাবল ক্লিক করে বড় করবে, এটা তোমার ব্যাপার। এখন তোমার মুরগি, আমাদের এলাকায় বলে যে তোমার মুরগি, সাধারণত মুরগির কোথায় জবাই করে? গলায়। তো তুমি টিকনার জবাই করবা, অসুবিধা আছে? আচ্ছা, ওই যে পেছনে পাখা থাকে না, ওই জায়গাটাকে টিকনা বলে আমাদের এলাকায়। তোমাদের এলাকায় যে কি বলে জানি না। আচ্ছা, অন্যরকম বলে। তো যাই হোক, হ্যাঁ। আচ্ছা, এইখানে ডাবল ক্লিক করেন তাহলে পুরাটা দেখা যাবে। ডাবল ক্লিক করেন তাহলেই পুরাটা দেখা যাবে, ঘন ঘন দুইটা ক্লিক। আর আপনি ডাবল ক্লিক না পারলে একটু টান দিয়ে বড় করবেন। আচ্ছা, সবাই মিলে চেষ্টা করতেছেন, তাও হয় না।
আরো ভালো করে বুঝবেন এই জায়গা, আপনি মনে হয় জায়গাটা ভুল করতেছেন, হ্যাঁ এই জন্য। আচ্ছা, এলোমেলো করবে না কেউ, করলে মিলবে না কিন্তু, এই যে ও এলোমেলো করছে অলরেডি। আচ্ছা এখন আসো, সব ব্যাচে আমার একজন থাকে আমার কাছে যারা এলোমেলো করে। আচ্ছা কতগুলো ক্লিক করলো দেখছো, এখনই মিলবে না আমার কথার সাথে। এবার আসো আমরা লিখবো রোল, কি লিখবো, সরি নেম, NAME নেম। এটা কি বড় করতে হবে না, তার ট্যাব দিয়ে চলে যাব, ঠিক আছে। এখানে আমরা লিখবো ROLL রোল, NUMBER রোল নাম্বার, আবার ট্যাব দিব। এইটা মনে হয় বড় করতে হবে নাকি? আচ্ছা এটা বড় করতে হবে, তো এটাকে আমরা এখান থেকে টান দিয়ে বা ডাবল ক্লিক করে বড় করলাম, এলোমেলো করা যাবে না। তারপরে আমরা লিখলাম SUBJECT সাবজেক্ট, তারপরে লিখলাম মার্ক। এগুলো আর বড় করতে হবে না, এগুলো এরকমই থাক। মার্ক লেখার পরে কি করবে সেটা শোনো। তুমি তো আর লিখবা না, এখন তো তুমি ডাটা এন্ট্রি করবে, এটা তো হেডিং লিখলা নাকি। মার্ক লেখার পরে তুমি একদম সিরিয়াল নাম্বারের নিচে আসতে পারবা, কোনো অসুবিধাই হবে না। ইন্টার দিলে আসবে, ইন্টার দিলে নিচে আসবে। যদি কারো না আসে, সে এলোমেলো করেছে, তাকে মাউস দিয়ে আসতে হবে, বুঝতে পেরেছো? আমরা একটা সিরিয়াল নাম্বার দিব 1, নাম সবাই নিজের নাম দিব, ধরো MDAMIMUL আমিমুল। এখান থেকে আবার বড় করে নিব, যেহেতু আমার নামটা একটু বড়, তো বড় করে নিলাম। রোল নাম্বার দিলাম 101, সাবজেক্ট দিলাম COM কম্পিউটার কম্পিউটার, মার্ক দিলাম 85। তারপর ইন্টার দিব, তাহলে নিচে আসবে। আমি কম্পিউটারের ঘরটা একটু বড় করে দেব। আমি আগে বলবো যে তোমরা আমি যেটা লিখছি পুরোটা লিখতে পারছো কিনা। আমি প্রথম ক্লাসগুলোতে বারবার বলতেছিলাম লেখাটা ঠিক করো, যত কিছু শিখবে খালি লেখা ঠিক করলে হয়ে যাবে, লেখা ঠিক করলেই সব কিছু হয়ে যাবে। তাহলে এই যে একটা প্রথমটা আমরা লিখে ইন্টার দিয়ে নিচে আসছি। আচ্ছা কেউ যদি ইন্টার দিয়ে নিচে না আসে, মাউস দিয়ে আসে, তাহলে কি ও ফাঁসি দেওয়া লাগবে? না, কোনো সমস্যাই নাই, কিন্তু আমরা নিয়ম অনুযায়ী এভাবে করতে পারি। আচ্ছা এখন আমি যেটা বলবো, 2 নাম্বার দিবে, একটা নাম দিবে MST.SABINA সাবিনা, এরপরে 102, এরপরে এই মেয়েটাও সাবজেক্ট কম্পিউটার হবে, তো আমাকে আর লিখতে হবে না, সি লিখলেই কম্পিউটার চলে আসবে, বুঝতে পারছো? এবার ট্যাব দিলে পরেরটাতে চলে যাব, এই তো চলে গেলাম, ইন্টার। এইভাবে করে ফেলো। MD নাজমুল, NAZMUL নাজমুল 103, এটাও কম্পিউটার, খালি সি লিখলেই হয়ে যাবে, ঠিক আছে। 4 নাম্বার MST রোমানা, এইখানে 104, তারপর কম্পিউটার, এখান থেকে একটা কিছু দিয়ে দিব। 5 নাম্বার MD ফারুক, আমি এক লোকের সাথে কাজ করতাম, ওর নাম ছিল ফারুক, বুঝছো? তো আমার অফিসে একটা পিচ্চি ছিল, নামটাও তো ভুলে গেলাম, তো ওই ফারুক আসলে ও বলতো ফারুক আর না ফারুক, ওনার নাম ফারুক। হ্যাঁ ছেলেটা খুব দুষ্ট ছিল, কি যেন নাম, সুমন, 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 সেই দুষ্টু। কি হচ্ছে না বলেন তো, কি হচ্ছে না? তো এইখানে কেন সাবজেক্ট হবে আপু? রোল নাম্বার তো আলাদা, সাবজেক্ট তো আলাদা। হ্যাঁ বেশি বেশি ব্যবহার করবেন, এই সমস্যা থাকবে না, সমাধান হয়ে যাবে। হ্যাঁ এখন এই যে এইখানে যান, এইখানে যান, এই যে এইখানে সিরিয়াল নাম্বার দেন 01, তারপরে ট্যাব দেন। হ্যাঁ আপনার নাম লেখেন, MD টেমডি কিচ্ছু লিখতে হবে না, আপনি শুধু আপনার নামটা লিখবেন। হ্যাঁ এবার ট্যাব দেন। হ্যাঁ 101, দেখেন আমি থাকলে একটাও ভুল হবে না, এর মানে আপনার অপারেটিংয়ের সমস্যা। লেখেন কম্পিউটার, কম্পিউটার লেখেন। আর লেখার স্পিড এরকম হয়ে গেছে কেন, আঙ্গুলের পজিশন এরকম হয়েছে কেন? আমি তো কি সুন্দর করে শেখাইতাম, আপনি লিখতেন তো আগে, দেখছি। ট্যাব দেন, এই যে আবার অ্যারো দিচ্ছেন, ট্যাব দিবেন, এই যে ইন্টার দেন, নিচে যাবে, ওই যে এখানে, এখানে যাবে, আবার দেন, এভাবে লিখেন, 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 এলোমেলো করা যাবে না। ভাইয়ের কি খবর, কতদিন আসছিল? কুলাতে পারতেছে না হয়তো, পরিচিত মানুষের লোক রে, সেই দিনই জিজ্ঞেস করছিল হ্যাঁ যে একটু প্র্যাকটিস করবে, সেটাই তো। শোনো শেখার শেষ নাই, এই যে তোমাদের সারাদিন আমি এগুলা শেখাচ্ছি না, আমারও কোনো কোনো জায়গায় কোর্স করতে গিয়ে দেখা যায় যে এর চেয়েও কম লেভেলের টিচার, এর চেয়েও কম শেখায়, তাও আমি মনোযোগ দিয়ে ক্লাস করি, একটা তো পাবো, একটা পাবো না,
2 ঘন্টার একটা ক্লাস করলে ওই লোক কি এই সেক্টরে যেহেতু কাজ করছে কোনো একটা জিনিস কেউ আমার চেয়ে বেশি জানবে না, নিশ্চয়ই জানবে। ওই একটার জন্য আমি পুরা ক্লাসটাই করি যে ওই একটা কোনটা যেটা আমি জানি না, অথবা যেটা আমি জানি সেটা আমি যেভাবে জানি অন্য কেউ কি অন্যভাবে করে কি না, আমার এই প্রক্রিয়াটা কি ঠিক আছে কিনা, অন্য কেউ কোনোভাবে করছে কিনা, সেটাই আমি ফলো করার চেষ্টা করি যে ঠিকঠাক করছে কিনা। তো এই জন্য শেখার একটা মানসিকতা থাকতে হবে। সবার তো লেখা শেষ না, এখন আসো এরপরে যেটা আসি সেটা হচ্ছে তোমাদের আইটি সাপোর্ট আমি 2.5 ঘন্টায় কমপ্লিট করে ফেলছি। 6 ঘন্টার পরীক্ষা কমপ্লিট করে সার্টিফিকেট নিয়ে কালকে রওনা দিয়ে বাসায় এসে ইফতার করছি। দিলাম তো, ওই সার্টিফিকেট লাগবে না প্রজেক্টে, তো আমি টিচার, তো আমার সার্টিফিকেট জমা দিতে হবে। যে অফিস থেকে বললো যে আপনার সার্টিফিকেটটা লাগবে, আপনার ইয়া দিয়ে হবে না, কম্পিউটার অপারেশন দিয়ে হবে না, আইটি সাপোর্টের লাগবে। তো গেলাম, যাই পরীক্ষা দিয়ে আবার সার্টিফিকেট নিয়ে আসলাম। ওগুলো RPL ব্যাস, ওগুলো তোমাদের মধ্যে শেখায় না, ওরা খালি পরীক্ষা, হ্যাঁ সব কিছু দিয়ে আসছি। আচ্ছা, আমারও 8 নাম্বারটা জ্বলছিল না, আমার কেবল টেস্টারে জ্বলছে, ওদের কেবল টেস্টারে জ্বলেনি। তো করছে যে 8 না জ্বললেও হয়। একবার লাগাইছি সব জ্বলছে, আবার একবার লাগাইছি 8 নাম্বারটা মিস হয়েছে। হয় অনেক সময় কেবলের প্রবলেম এলে হয়। আচ্ছা, তোমরা যে কেবলগুলো দিয়ে করতেছো এগুলো টেম্পার নষ্ট হয়ে গেছে, হ্যাঁ নতুন কেবল কেনার ব্যবস্থা করতেছে। আচ্ছা, তো এই যে আমাদের যে ইয়াটা আমরা যে ডাটাবেসটা করছি, এইখানে আমি তোমাদের একটা কাজ দিতে চাই, এটা আমার কাজ না তোমাদের। আমি এখানে একটু বের করতে চাই এখানে কত মার্ক আছে, টোটালটা বের করতে চাই। সবাই একটু চেষ্টা করবে, সবাই একটু চেষ্টা করবে টোটালটা কিভাবে বের করা যায়। হয়ে গেছে না? কই টোটাল? ওখানে দেখালে হবে না, বের করতে বলছি, দেখাতে বলিনি। স্ট্যাটাস বারে তো দেখা যায়, সেটা তো তোমরা জানোই, কিন্তু আমি বলবো যে যোগ কে কে করতে পারছে। আর হবে না, আর হবে না। একজনেরটা আমি ধরলাম, ওনারটা হয়েছে, আর বাকিরা যারা করবে আর হবে না, কারণ এইটা একটা ন্যানো সেকেন্ডের কাজ ছিল। তোমরা জটিল করেছো, বাদ দাও বাদ দাও বাদ দাও। তোমরা যে যোগ শিখেছো, তোমরা যে যোগ শিখেছো সেটা দিয়ে করলেও তো পারতে, তাও তো এত সময় লাগতো না, তাই না? তোমরা কি শিখেছো? তোমরা এই যে খেয়াল করো, তোমরা শিখেছো সমান দেওয়ার পর এইটা যোগ এইটা যোগ এইটা যোগ এইটা যোগ এইটা যদি দিতা তাহলে আমি ধরে নিতাম যে ঠিক আছে, কিন্তু আমি তোমাদেরকে মনে হয় বলিনি। এই যে দেখো, তুমি যে যোগটা বের করবা, তাহলে যে সেলে যোগফল বের করছো সেল পয়েন্টটা সেখানে রাখছো। সবাই কি মনোযোগ দিয়ে শুনতেছো? এই সেল পয়েন্ট একবারই বলবো, আর বেশি বলবো না, কিন্তু সেল পয়েন্টারটা এখানে রেখে এই যে এডিটিং কমান্ড গ্রুপে অটো সাম লেখা একটা চিহ্ন আছে উল্টা দিকে এম এর মতো আছে না, এই অটো সামে একটা ক্লিক করে কিবোর্ড থেকে ইন্টার দিলে বের হবে। তাহলে 1 সেকেন্ডের কাজ না, 1 সেকেন্ডের কাজ। যখন আমরা কোনো কলাম এবং রোয়ের শেষে ওই কলাম এবং রোয়ে থাকা সংখ্যাগুলোকে যোগ করব, তখন আমরা কোনো রকম ফর্মুলা ইউজ করার ঝামেলায় যাব না। অটোসামে ক্লিক করে ইন্টার দিব, চলে আসবে। তবে হ্যাঁ, যদি বলে এখান থেকে 85 বাদ দেন, 75 বাদ দিয়ে করেন, তাহলে আর অটোসাম দিয়ে হবে না। যদি বলে এখানে না এখানে বের করেন, তাহলে অটোসাম দিয়ে হবে না। তার জন্য এক্সেলের সাম ফাংশন বা তোমরা যে যোগ করার পদ্ধতি শিখেছো সেইটা করতে হবে। অটোসাম শুধু নিচে বের করতে পারবে, কলাম অথবা রোয়ের অটোসামটা ওইখানে থাকে। সবাই কি ক্লিয়ার হইলা? এরপরে যেন এটা নিয়ে কারো প্রবলেম না থাকে যোগের ক্ষেত্রে। এখন আসো, এই ফাইলটাকে আমরা এখন সেভ করতে চাই। কি করতে চাই? সবাই পারে, আমি দেখেছি, করতে হবে না, করতে হবে না। আমি গত ক্লাসে আমি দেখেছি সবাই পারে। তবে আমরা সেভ করতে গেলে কোথায় যেতে হবে বলেন? মুখে বলেন, ফাইল ট্যাবে, তারপর সেভ অ্যাজ। এখন বলেন সেভ এবং সেভ অ্যাজের মধ্যে তফাৎ কি? কেন সেভে গেলেন আর কেনই বা সেভ অ্যাজে যাবেন? দুইটা কেন দিল? সেভ হচ্ছে সেভ করা ফাইলকে আবার ওই নামে ওইখানেই সেভ করার জন্য, আর সেভ অ্যাজ হচ্ছে সেভ করা ফাইলকে পুনরায় অন্য কোনো নামে অন্য কোনো জায়গায় সেভ করার জন্য। এই দুইটা হলো তফাৎ। তো আসেন এখন আমরা সেভ করতে চাই। তো সেভ করব এবার কিবোর্ড থেকে করব। আমরা ওই ওয়ার্ডে শিখছিলাম সেভের শর্টকাট কি বলো তো? কন্ট্রোল এস দিব আমরা। প্রথমে কি দিব? কন্ট্রোল এস। এখন ডেস্কটপে যাব কিভাবে? ট্যাব দিয়ে যাব। যদি ডেস্কটপ না হয় ডকুমেন্ট বা কোনো কিছু হয় তাহলে অ্যারো দিয়ে। তো ডেস্কটপে যাওয়ার পর ইন্টার দিব। দেওয়া হয়েছে কিনা? ইন্টার দেওয়ার পর ফাইলের নাম দিতে বলছে, তাই না? আচ্ছা, ধরো আমরা ফাইলটার নাম দিলাম অ্যাকাউন্টস, ACCOUNT, অ্যাকাউন্ট, এই নামটা দিলাম।
দেওয়ার পরে এখন কি সেভে ক্লিক করা লাগবে না ইন্টার দিলেও হবে? সেভে ক্লিক করলে হবে না? হবে। ইন্টার দিলেও হবে। এই যে আমার ফাইলটা সেভ হলো, হয়েছে কি না? তাহলে আমরা কিবোর্ড থেকে সেভ করতে পারি না। এবার আসো ক্লোজের শর্টকাটটা বলো। কন্ট্রোল ডাব্লু। এই যে কন্ট্রোল ডাব্লু দিলে ক্লোজ, কন্ট্রোল ডাব্লু দিলে ক্লোজ। এবার বলো ওপেনের শর্টকাট বলো। কন্ট্রোল ও। এই যে কন্ট্রোল ও দিবা। এখন ওই ফাইলটাতে যাবা কিভাবে? ট্যাব দিয়ে যাবা, দিয়ে ইন্টার দিবা, তাহলে ওপেন হবে। হয়েছে কি না? নতুন ডকুমেন্ট বা নতুন ওয়ার্কবুক যদি নেই, এখানে ডকুমেন্ট না কিন্তু এখানে ওয়ার্কবুক, কন্ট্রোল এন। এই যে কন্ট্রোল এন দিলে নিউ ওয়ার্কবুক এসেছে কি না? আবার কন্ট্রোল ডাব্লু দিলে নতুন ওয়ার্কবুকটা ক্লোজ হয়েছে কি না? আচ্ছা, আবার এই ফাইলে কিছু একটু লিখলাম, যে কোনো কিছু একটু লিখলাম, নতুন করে লিখেছি কি না? লেখার পর ইন্টারও দিয়েছি কি না? এইবার ফাইলটা যখন ক্লোজ করতে গেলাম তখন তো সেভ চাই। এখানে ক্লিক করলেও কি সেভ হবে না? হবে। তাহলে ফাইল প্রোগ্রাম ক্লোজ করার সময় যদি আমরা সেভে ক্লিক করি তাহলে তখন ক্লোজও হবে, সেভও হবে। এইটাই কিন্তু আলাদা ক্লোজ না, আলাদা সেভ না, একসাথেই সেভ ক্লোজ দুটাই। বুঝতে পেরেছি কি আমরা? তাহলে আমরা আমাদের সুবিধা মতো এইভাবে সেভ ক্লোজ ওপেন করতে পারবো। এবং আমাদের টপিকসে এইটুকুই ছিল গত ক্লাসে, তাই না? এটা আমরা দেখলাম, ওই ভিডিওতে ছিল না, এই জন্য এই ভিডিওতে নিলাম। এবার আসো তোমাদেরকে এখন আমি যেটা দেখাবো সেটা হলো এইখানে তো নাই, তাহলে আমাকে একটু নিয়ে আসতে হবে ওইটা একটু। 1 মিনিট, পেন ড্রাইভটা রেখে আসছি বাসায়। আচ্ছা, আমার লাগবে হচ্ছে ক্লাস টপিকস এক্সেলটা ডাউনলোড করতে হবে। আচ্ছা, তাহলে আমরা এখন যদি দেখি আমাদের 2 নাম্বার ক্লাসে কি পাচ্ছি আমরা আমাদের 2 নাম্বার ক্লাসে পাচ্ছি, এসি বন্ধ করব। আচ্ছা, 2 নাম্বার ক্লাসে আমরা যেটা পাচ্ছি সেটা হলো প্রিন্ট, কাস্টমাইজ রিবন, এগুলো পাচ্ছি, তাই না? আচ্ছা, তাহলে আমরা আরেকটা কাজ একটু দেখে আসি, সেটা আমাদের দরকার, দেখে তারপর এটাতে আসতেছি। তো আমরা এই যে অ্যাকাউন্টস নামে যে ডেস্কটপে ফাইলটা সেভ করলাম, অ্যাকাউন্টস নামে, এই ফাইলটাতে তো যে কেউ ঢুকতে পারবে না? এটা আমি করব না, তোমরা একটু আমাকে এটাকে পাসওয়ার্ড দিয়ে দেখাবে। হ্যাঁ, তোমরা বলো কোথায় যাব? আমি করি, নাও কোথায় যাব বলো? আবার রাইট বাটন কেন? এই যে ফাইলে যাব, তারপর অপশনসে আবার কেন? ইনফো, এই তো ভুলে গেছে। ইনফোতে যাওয়ার পর প্রোটেক্ট ওয়ার্কবুক, ওইখান থেকে ইনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড, তারপরে আমরা কি করব? পাসওয়ার্ড দিয়ে ওকে দেন ভুলে গেছেন, দেন দিয়ে ওকে। এইভাবে আমরা এটাকে প্রোটেক্ট করতে পারবো। করার পর ক্লোজ করার সময় কি করতে হবে? সেভ দিতে হবে। এখন আমরা যখন ওপেন করব তখন পাসওয়ার্ড চাইবে। আমরা যদি পাসওয়ার্ডটা জানি তাহলে ফাইলটা ওপেন করে কাজ করতে পারবো। এটা তো ওয়ার্ড থেকে দেখাচ্ছি, তাই না? আচ্ছা, আবার যদি আমি এটাকে রিমুভ করতে চাই তাহলে ফাইল, ইনফো, এই যে ইনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড, তারপরে এখানে গিয়ে ওই পাসওয়ার্ডের যে ডিজিটগুলো এগুলো মুছে দিয়ে ওকে, তারপরে ক্লোজ করার সময় সেভ, তাহলে কিন্তু এইটা সেভ হয়ে যাবে। এই যে এটা এখন সরাসরি ওপেন হচ্ছে, তো আমরা জানি। আচ্ছা, তাহলে নতুন টপিকস নিয়ে কাজ করা শুরু করি। তো আমরা এখান থেকে হচ্ছে আমাদের 1টা থেকে 3টা, না 1টা থেকে 3টা। আর ব্যাচ নাম্বারটা কত জানো? 97। তো ক্লাস 1 নাম্বার না, তো সরি 2 নাম্বার। আর হচ্ছে 97। আচ্ছা, এইগুলো একটু বোল্ড থাকলে দেখতে ভালো লাগে।
এই ক্লাসটা তোমাদের খুব ভালো লাগবে, কারণ এইটা তোমরা জানো মানুষ যেগুলো পারে সেগুলাই তাই সে পছন্দ করে করতে। দেখো না, যে যে সাবজেক্ট ভালো পারে ও আগে পড়তে দিলে ওটাই পড়ে, তাই না? কিন্তু নিয়ম কি? নিয়ম হচ্ছে যেটা পারবে না সেটাই বেশি নাড়াচাড়া করতে হবে। হ্যাঁ, তো ওই জিনিসটা আমাদের কিন্তু আগে দেখতে হয়। তো আমি এখন তোমাদেরকে তো একটা কিছু লিখতে দিয়েছি, সেটা তো তোমরা দেখেছো নাকি? একটা স্টুডেন্টদের ডাটাবেস করনি তোমরা? তাহলে এক্সেল কি শুধু হিসাব নিকাশ করে নাকি এরকম ডাটাবেজও করে? ডাটাবেজও করে। তো আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি তোমাদের গ্রুপে, এটা দিয়ে দিই। এই যে দিলাম, এর টপিকসটাও দিয়ে দিচ্ছি। না, তোমাদেরটা না, এটা একটু এই যে এদের এখানে করাই আছে, আবার সময় লাগবে, এখান থেকে দিই। আচ্ছা, এটা হলো এক্সেলের কয় নাম্বার ক্লাস? 2 নাম্বারটা কই? 1 নাম্বার, এবার হচ্ছে 2 নাম্বার। এই যে এটা হলো 2 নাম্বার, 97। তো দেখো, তোমাদের গ্রুপে ক্লাস নোটটাও দিয়ে দিছি, আবার ওটাও দিয়ে দিলাম, আর ভিডিওটা তো যাবেই। আচ্ছা, এখন তোমরা তো এই অ্যাকাউন্টস ফাইলটাতে আসো নাকি? এখন তুমি এটা প্রিন্ট দিতে চাও। কি দিতে চাও? প্রিন্ট। ওয়ার্ডে প্রিন্ট দিছো না? হ্যাঁ, তো প্রিন্ট দিতে চাইলে তুমি নিশ্চয়ই জানো তোমাকে ফাইল ট্যাবে যেতে হবে। কোথায় যেতে হবে? ফাইল ট্যাবে যেতে হবে। ওইখান থেকে যেতে হবে প্রিন্ট। ওইখান থেকে কোথায় যেতে হবে? প্রিন্ট। প্রিন্ট থেকে আমাদেরকে প্রথমে নির্ধারণ করতে হবে এই জিনিসটা আমি কয় কপি প্রিন্ট দিব, তাই না? কিন্তু দেখো তো, জিনিসটা কি এক্সেলের মতো আছে? তো ফাঁকা একটা কাগজে প্রিন্ট হচ্ছে, তাই না? তাহলে এইটা আবার এক্সেলের মতো প্রিন্ট দিতে গেলে তোমাকে পেজ সেটআপ শিখতে হবে। কি শিখতে হবে? আজকে আমরা পেজ সেটআপে না যাই, ওইদিকে অনেক কিছু আছে। পেজ সেটআপ পরে আলাদা টপিকস আছে, তো আজকে আর পেজ সেটআপে যাব না। মনে মনে ধরে নাও এটা এক্সেলের মতো রেডি আছে, এখন প্রিন্ট করবা। প্রিন্টার তো তোমার কম্পিউটারের সঙ্গে কানেক্ট করা থাকবে, ঠিক আছে? আমরা একদিন লাগায় দেখব একটা প্রিন্টার অফিস থেকে এনে। তো প্রিন্টারটা কানেক্ট করা থাকবে। কানেক্ট এমনি এমনি থাকবে না, কানেক্ট করতে হবে তোমাকে, সেটাও আমি তোমাদের দেখাবো, ঠিক আছে? তো কানেক্ট করার পরে ওটা শেষের দিকে, ওগুলো টেকনিক্যাল জিনিসগুলো একদম শেষের দিকে, আগে এগুলো শিখে নিই। তো এই যে কয় কপি প্রিন্ট করব সেটা এখানে 1 কপি হলে তো একই থাকবে, 10 কপি হলে যা 10 বার প্রিন্টে যাওয়া তো ঝামেলা, একবারে 10টা করা যাবে। তো আমরা এখানে 2 কপি প্রিন্ট করব, তো 2 কপি দিলাম। এরপরে এখান থেকে যে প্রিন্টারটা ইনস্টল করব সেই নামটা এখানে চলে আসবে, এইচপি বা ক্যানন যেটা, সেইটা প্রিন্টারের উপরে নাম লেখা থাকবে, সেটা তুমি এখানে সিলেক্ট করে দিবে। আপাতত প্রিন্ট পিডিএফ। এরপরে এইখানে একটু তোমাকে খেয়াল করতে হবে, তবে এই নর্মাল প্রিন্ট করার জন্য এটা থাকলেই চলবে, কিন্তু যদি বড় অফিসে কাজ করো, যারা এক্সেল নিয়ে কাজ করে, তো তারা তখন কি করতে পারে, তোমাকে হয়তো পুরো একটা ফাইল প্রিন্ট করতে বললো। মানে একটা বুকের মধ্যে তো 4-5টা শিট আছে, আর শিটের মধ্যে তো অসংখ্য পেজ আছে। তো তোমাকে বললো ওই পুরা শিটটার, মানে পুরা ওয়ার্কবুকের ভেতরে যতগুলো শিট আছে সব প্রিন্ট দিতে হবে, সব কাগজগুলা বা পেজগুলা। পেজ না হলে কিন্তু প্রিন্ট হবে না, ফাঁকা থাকলে প্রিন্ট হয় না এক্সেলে। ওয়ার্ডে কিন্তু ফাঁকা থাকলেও প্রিন্ট হয়, ফাঁকায় আসে, এক্সেলে ফাঁকা আসে না, খালি কাজগুলো প্রিন্ট হয়। তো এইখান থেকে তুমি যখন দিবা প্রিন্ট ইন্টার ওয়ার্কবুক, এই লেখাটা একটু দেখো, এর নিচে দেখো তো ব্লু কালার দিয়ে 2টা শিটই সিলেক্ট করার মতো দেখাচ্ছে। এর মানে যত শিট থাকবে, যত পেজ থাকবে সব প্রিন্ট হবে এটা দিলে। অর্থাৎ ইন্টার ওয়ার্কবুক মানে অ্যাকাউন্টস ফাইলে যতগুলো শিট, যতগুলো পেজ সবই 2টা করে প্রিন্ট হবে, কপিতে যেহেতু 2টা আছে। সবাইকে আমার কথা বুঝছো? অ্যাকাউন্টস ফাইলে যতগুলো শিট, যতগুলো পেজ সবই প্রিন্ট হবে 2টা করে, তুমি যদি ইন্টার ওয়ার্কবুক দাও। আর তুমি যদি বলো যে না আমার 2টা বা 3টা শিট আছে, ওগুলো না, আমি যে শিটে কাজ করছি সেইটা, তাহলে অ্যাক্টিভ শিট দিবা, প্রিন্ট অ্যাক্টিভ শিট, তাহলে একটা প্রিন্ট হবে, প্রথমটা না কিন্তু, তুমি যেটার ভেতরে আসো সেইটা। আর যদি তুমি মনে করো যে না আমি খালি সিলেক্ট করা অংশটুকু প্রিন্ট করবো, আমি একটু সিলেক্ট করে দিছি ওইটুকু, তখন তুমি প্রিন্ট সিলেকশন দিবা। এই যে সিলেক্ট এক ঘরে আছে তাই একটা দেখাচ্ছে, তোমাদের হয়তো নাই তাই দেখাচ্ছে না, এটা হলো প্রিন্ট সিলেকশনের জন্য। তাহলে নির্দিষ্ট অংশ সিলেক্ট করে কিন্তু প্রিন্ট করা যাবে, যেটা কিন্তু ওয়ার্ডে যাইতো না, এক্সেলে কিন্তু যাবে। তো এইখান থেকে আমরা ওই পুরো পেজটাই প্রিন্ট করতে চাই, তাহলে আমি কোথায় ক্লিক
করব বলো তো? অ্যাক্টিভ শিটে ক্লিক করব। এখন কথা হলো এই শিটের মধ্যে তো আবার 5, 7, 10টা পেজ থাকতে পারে, তো কোন কোন পেজ প্রিন্ট করবা তোমাকে এখানে নাম্বার দিয়ে দিতে হবে যে তুমি কোন কোন পেজ প্রিন্ট করবা। বুঝতে পারছো? তো এই পেজগুলা তুমি কোন কোন পেজ প্রিন্ট করবো, কত থেকে কত প্রিন্ট করবো, আমি তো একই প্রিন্ট করবো, এই জন্য 1 থেকে 1, ঠিক আছে? এরপরে তোমাকে দিতে হবে ওই পেজ সেটআপ, পোর্ট্রেট, ওরিয়েন্টেশন পেজ, ওগুলো আমি পরে যাব। এটা দেওয়ার পরে তারপরে তোমাকে কি করতে হবে, প্রিন্টে ক্লিক করতে হবে। আর এইখানে একটা অপশন আছে, এইটা কি, এইটা একটু দেখো, লেখা আছে না? কি লেখা আছে? কোলেটেড। এই কোলেটেড অপশনটার কাজ কি সেইটা একটু বুঝবা, চাকরির পরীক্ষায় থাকতে পারে কোলেটেড অপশনের কাজ কি, এগুলো কোনোটা না থাকলেও এইটা ইম্পর্টেন্ট। কোলেটেড অপশনটার কাজ হচ্ছে তুমি যখন একাধিক পেজ প্রিন্ট দিবে, ধরো তুমি 10টা পেজ প্রিন্ট দিবে, কয়টা? 10টা, প্রত্যেকটা 5 কপি করে হবে। প্রত্যেকটা কয় কপি করে হবে? কপিতে তুমি 5 দিছো, আমি প্র্যাকটিক্যালি দিয়ে দেখাই। কপিতে তুমি 5 দিছো কারণ তুমি 5টা করে কপি বের করবে, আর এখানে তুমি 10 দিছো কারণ 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করবে। হ্যাঁ, তাহলে বলো তো এইখানে 1 নাম্বার পেজ কয়টা প্রিন্ট হবে? 2 নাম্বার পেজ 5টা। তো কি করলো, ও 1 একটা দিল, তারপর 2 একটা দিল, তারপর 3 একটা দিল, এভাবে 10 দিল, আবার 1 একটা দিল, তারপর আবার 2 একটা দিল, আবার 3 একটা দিল। তাহলে এটা কি হলো, এলোমেলো হয়ে গেল না? পরে 1 গুলো আলাদা, 2 গুলো আলাদা, 3 গুলো আলাদা করতে হবে। তো তুমি যদি এখানে এই কোলেটেডে ক্লিক রাখো তাহলে ও 1 দিবে 5টা, 2 দিবে 5টা, 3 দিবে 5টা। বুঝতে পারছো? কথাটার অর্থ হলো একাধিক পেজ যখন একাধিক কপি প্রিন্ট করবে, ওই কপিগুলোকে গুছিয়ে প্রিন্ট করবে হচ্ছে কোলেটেড। বুঝতে পারছো? তোমাকে বলতে হবে কোলেটেডের কাজ কি, হয়তো দেখাতে বলবে না, কিন্তু বলবে কোলেটেডের কাজ কি। তুমি তখন বলবে যে যখন আমরা একাধিক পেজ প্রিন্ট করি এবং একাধিক কপি প্রিন্ট করি, তখন একই জাতীয় পেজগুলোকে সিরিয়ালি প্রিন্ট করার জন্য এই অপশনটা ব্যবহার করা হয়। বুঝতে পেরেছো কি? আচ্ছা, তো এই হয়ে গেলে প্রিন্টে ক্লিক করলেই তো প্রিন্ট হয়ে যাবে। তা আমাদের তো প্রিন্টার নাই, এই জন্য হচ্ছে না। ঠিক আছে কি? আচ্ছা, তাহলে এইটা গেল হলো প্রিন্ট। এইবার আসো এর পরেরটাতে আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি। তোমরা যাবা হচ্ছে এরপরে যেটা আছে কাস্টমাইজ রিবন। এখন আসো রিবন কোনগুলা? রিবন তো হচ্ছে এই জায়গাটা রিবন, এই জায়গাটার নাম রিবন। একদম ওই ফাইল ট্যাব থেকে শুরু করে একদম ওই যে শেয়ার পর্যন্ত এইটুকু জায়গার নাম হলো রিবন। আর ওই ট্যাবগুলাও রিবনের ভেতরে থাকে, তাই রিবন ট্যাব। আর নিচেরটা তো সরাসরি রিবন। এই রিবন কাস্টমাইজ এইটা কাজের জন্য না শিখলেও হবে, কিন্তু আমি চাচ্ছিলাম আমার স্টুডেন্টরা শিখে যাক। ঠিক আছে? তো এই যে কাস্টমাইজ রিবনটা হলো, তুমি এই রিবনটাকে হাইড করতে পারো কিনা, দেখাতে পারো কিনা, মুভ করতে পারো কিনা, ছোট বড় করতে পারো কিনা। এই যে এই রিবন ডিসপ্লে অপশন থেকে তুমি যদি ফুল স্ক্রিন দাও তাহলে তোমার রিবনটা আর দেখাবে না, প্রোগ্রামটাই ফুল স্ক্রিন হয়ে যাবে। আবার উপরে এই যে 3 ডট, এইখানে ক্লিক করার পর এটা আসবে, আবার ওই বাটনে ক্লিক করে তুমি এখান থেকে শো ট্যাব অনলি দিলে খালি ট্যাব দেখাবে। আবার কোনো একটা ট্যাবে ক্লিক করলে রিবনটা দেখাবে, দেখানোর পরে আবার এইখানে ঢুকে অলওয়েজ শো দিস রিবন দিলে রিবনটা শো করবে। আবার এইখানে ঢুকে কুইক, এটা তো দেখাইছি, কুইক অ্যাক্সেস টুলবার চলে যাবে এবং আসবে। এটা তো জানো নাকি? আরেকটা জিনিস জানো, যখন যে ট্যাবে থাকবে সেই ট্যাবেরই কি আসবে, রিবন দেখাবে। যে ট্যাবে থাকবে সেই ট্যাবেরই রিবন দেখাবে। তোমার কাজের জন্য ড্র ট্যাবটা লাগে না। ভালো করে শোনো, তোমার কাজের জন্য ড্র ট্যাবটা লাগে না। তো তুমি ভাবতেছো এত বেশি রেখে লাভ কি? অনেকে ঝামেলা পছন্দ করে না, তাই না? তো এই যে এই ড্র ট্যাবটাকে তুমি রিমুভ করে রাখ, মানে অদৃশ্য, মানে এইখান থেকে বাদ দিয়ে রাখতে পারবা। অর্থাৎ এটাকে তুমি কি করতে পারবা, অদৃশ্য করে রাখতে পারবা বা ক্লোজ করে রাখতে পারবা। আপাতত অদৃশ্য না, ক্লোজ করে রাখতে পারবা। কিভাবে রিবন ক্লোজ করে বা নতুন করে ক্রিয়েট করে? তো তোমরা চলে যাবা ফাইল ট্যাবে। এমনি একটু দেখে নাও, ধারণা রাখো। প্রথমে যাবা ফাইল ট্যাবে, গেছো কি? ফাইল ট্যাবে যাওয়ার পরে এখান থেকে চলে যাবা অপশনে, গেছো? অপশন থেকে চলে যাবা হচ্ছে এই যে কাস্টমাইজ রিবন, গেছো? যার পর এই পাশে দেখো তো ড্র ট্যাবটা আছে কিনা, এইখানে একটা টিক দেওয়া আছে তো মনে হয়, এই ক্লিক করে টিকটা তুলে দাও, দিয়ে ওকে করো, দেখো তো ড্র ট্যাব চলে গেছে কিনা। তাহলে কোনো ট্যাব চলে যেতেই পারে কেউ যদি করে রাখে এরকম।
আচ্ছা, এখন কথা হলো যে ওই ট্যাবটা আবার নাই, তাহলে তো তুমি বলবে যে স্যার হাই 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 নাই কেন? তাহলে তোমার হাই হাই করলে তোমার স্যার তোমাকে বুঝবে যে তুমি ভালো কাজ জানো না, কারণ স্যার তো জানে এটা এরকম হতে পারে। তাহলে এখন তুমি কি করবে? আগেই কাউকে কোনো কিছু জিজ্ঞেস করবে না, আগে নিজে চেষ্টা করবে, যেহেতু তোমাদের একটা ধারণা হয়েছে। আবার ফাইলে যাবা, অপশনে যাবা, ওইখান থেকে কাস্টমাইজ রিবনে গিয়ে এখানে টিক দিয়ে ওকে করবে, তাহলে চলে আসবে, তাই না? আচ্ছা, যদি কোনো কারণে অনেক কিছু এলোমেলো হয়ে গেছে, তুমি বুঝতেই পারতেছো না, তাহলে তুমি রিসেট দিবা। এই যে অপশনে গিয়ে তুমি কাস্টমাইজ রিবনে গিয়ে এই যে নিচে রিসেট আছে, রিসেট অল কাস্টমাইজেশন, তাহলে যত ধরনের কাস্টমাইজেশন ছিল সব কিছু রিসেট হয়ে যাবে। কথা কি বুঝছো? এটা তো প্র্যাকটিক্যালি কিছু করা লাগতেছে না, এটা তোমাকে জানতে হচ্ছে এই প্রোগ্রামটা চালানোর জন্য। সবাই কি ক্লিয়ার বুঝতে পারছি? এবার আসো, এবার মজার ঘটনাটা আসো। এটা ওয়ার্ডে বলছি কিনা জানি না। তুমি তোমার নিজের নামে একটা ট্যাব তৈরি করবা এবং সেখানে তুমি নিজের মতো করে একটা কমান্ড গ্রুপ বানাবা এবং কমান্ড গ্রুপের মধ্যে কমান্ডগুলো তোমার প্রয়োজনীয় কমান্ড দিয়ে সাজায় নিয়ে তুমি নিজেই কাজ করবা ওই প্রোগ্রামটা দিয়ে। দেখাইছিলাম কি? দেখাইনি। তাহলে আসো আমরা চলে যাব ফাইলে, ওইখান থেকে আমরা যাব অপশনে, ওইখান থেকে আমরা যাব কাস্টমাইজ রিবনে। ভাগ্যিস এমআইটি পার্কে আসছিল, এর মধ্যে তো কেউ ঢুকবেই না, তাই না? আচ্ছা, আসার পরে এইখানে দেখবে এই যে নিচে এইখানে তোমার যে ট্যাবগুলোর নাম আছে তার নিচে দেখো নিউ ট্যাব, নিউ গ্রুপ, রিনেম আছে কিনা। তো তুমি একটা নতুন ট্যাব করতে চাও, অনেকে এলোমেলো করবে, এই জন্য আমি দ্রুত যাচ্ছি না, আমি একটু বলছি। তুমি একটা নতুন ট্যাব করতে চাও তোমার নামে, কার নামে? নিজের নামে। তাহলে এই যে এখানে নিউ ট্যাব আছে না, এই নিউ ট্যাবে একটা ক্লিক করো, বক্সের ভেতরে একটা নতুন অপশন তৈরি হয়ে যাবে। দেখো কি কি তৈরি হয়েছে বলো তো? নিউ ট্যাব আর নিউ গ্রুপ। তাহলে গ্রুপ আলাদা করে তৈরি করা লাগবে না, আছেই। তবে হ্যাঁ, আরও যদি গ্রুপ বানাও, একটা ট্যাবের আন্ডারে তো একাধিক গ্রুপ থাকতে পারে, তখন তোমাকে নিউ গ্রুপ দিয়ে তৈরি করতে হবে, বুঝতে পারছো? তো এখন তোমার ওই ট্যাবের নামটা নিউ ট্যাব হবে না, তোমার নামে হবে। তাহলে ওটাতে ক্লিক করো, করে ক্লিক করে এই যে নিচে রিনেম আছে, রিনেমে ক্লিক করো, রাইট বাটনে করলেও হয়। রিনেমের মধ্যে লেখো, আমি আমার নাম লিখি, রঞ্জু লিখলাম, তোমরা তোমাদের নাম লেখো। লিখেছ? লিখার পরে ওকে করবা। লিখার পরে কি করবা? ওকে করবা। করেছ? করার পরে এবার নিউ গ্রুপে চলে যাবা। নিউ গ্রুপে চলে যাবা, গেছ? নিউ গ্রুপেরও তো নাম থাকবে নাকি? তো রিনেমে যাবা, যে ওটার একটা নাম দিবা। কি দিবা? ধরো অফিস, অফিসের জন্য এটা অফিস নাম দিলা। ভাইয়া পারতেছ না? অফিস, অফিস নাম দিবা। দিয়েছ? দেওয়ার পর ওকে করবা। করছো? আচ্ছা, করার পরে এখন তো তোমার ওই কাজগুলা লাগবে, তাই না? কাজগুলা তো বাঁ দিকে আছে, এটা তো তোমরা মনে হয় একটু করে জানো। এই যে ক্লিক করে ইনসার্ট, যার যেটা ইচ্ছা, ক্লিক করে অ্যাড, হ্যাঁ ক্লিক করে অ্যাড। ওই যে এই অনলাইনে দুইজন বক্তা, মানে বক্তা তো না, ওনারা তো ডক্টর, নাবিল আর নাবিলের ভাই, ওদের বক্তৃগুলা দেখো তো। ওরা একটা নতুন প্রোডাক্ট নিয়ে আসছে, খাইলে বলে স্মরণ শক্তি বাড়বে, তো একটা কিনে দেখা যায়। ওরা কিন্তু ভালো মানুষ, সেই হিসেবে খুব খারাপ জিনিস বিক্রি করার কথা না, তো অথেন্টিক লোক। তা আমি চিন্তা করছি এটা খাইয়ে দেখবো নি, স্মরণ শক্তি বাড়ে। আমি কি ভুলে যাচ্ছি ইদানিং, এখন বেশি রিসার্চ করতেছি, এই জন্য ভুলে যাচ্ছি কিনা সেটা জানি না। অনেক কিছুর ব্যাখ্যা আছে, বুঝছো? একটা সময় আমার ঘন ঘন পেটের প্রবলেম হতো, তা আমি তো ডাক্তার দেখাইছি, ওষুধ টুষুধ খাইছি, অনেকেই বলছে আইবিএস এটা সেটা। তা আমার একটা স্টুডেন্টই ডাক্তার, তো উনি প্রায় দিনই আমার সাথে ক্লাস করে, আমি যখন আমার অফিসে, তখন তো আমার এই অফিস না, আলাদা একটা অফিস, তা আমি আমার ক্লাস নিয়ে বের হয়ে ল্যাপটপে বসে কাজ করতাম। তো একদিন অনেকক্ষণ দেখতে দেখতে বলছে, স্যার আপনি কি সবসময় রিসার্চের উপরে থাকেন? জি। বলতেছে আপনার তো এই প্রবলেমটা এই কারণে হয়েছে, ওটা ব্রেন থেকে হচ্ছে। আপনার আসলে ক্যাপাসিটি যতটুকু তার চেয়ে বেশি আপনি নেওয়ার চেষ্টা করতেছেন। এইরকম হলে মেন্টালি, এটা একটা কি যেন একটা বললো, এটা হলে এরকম হয়। তা আমি ওই রিসার্চগুলোকে কমাই দিছি, পার্টগুলোকে কমাই দিছি, সেজন্য চাকরি চেঞ্জ করছি। 3-4টা সাবজেক্টের ক্লাস নিলে তো 3-4টা সাবজেক্ট রিসার্চ করতে হয়, তাই না? বেসিক তো সহজ, অন্যগুলো তো এত সহজ না। তো এগুলো বাদ দিয়ে আমি চিন্তা করলাম তাহলে এটা রেস্টে। হ্যাঁ, এখন আমার অলরেডি কম, মানে আর কোনো সমস্যা তেমন হয় না, হঠাৎ যেটা সবার হয় নর্মালি ওই রকম।
খাওয়া দাওয়া উল্টাপাল্টা হলে হয় এরকম। তো প্রত্যেকটা বিষয়ে কিন্তু একটা কারণ আছে, বুঝছো? কোনো কিছুই কিন্তু এমনি এমনি হয় না পৃথিবীতে, সব কিছুর একটা কার্যকরণ কারণ আছে। তা আমাদেরকে আসলে আমাদের মানে অ্যাবিলিটি অনুযায়ী কিন্তু আগাইতে হবে, তাই না? ভুলে যাবো, তাই না? তো এইটা তো আমি সবচেয়ে বেশি ভুলে যাই জন্মদিন, বিবাহ বার্ষিকী। এর জন্য আমার এটা তো মানে বাচ্চার জন্মদিন ভুলে যায়। এতদিন বউয়ের জন্মদিন ভুলে গেছি, বউ অনেক অপমান করছে যে তুমি ভালোবাসো না। আমি বললাম জন্মদিন মনে রাখার সাথে ভালোবাসার সম্পর্কটা কি, ভালোবাসার সংজ্ঞাটা কি? ভালোবাসার সংজ্ঞা হচ্ছে তোমাকে সহ্য করে তোমার সাথে যে আসি, এটাই হচ্ছে ভালোবাসা। তো থাকে না, যে কি করব, থাকে না। এটা নিয়ে প্রথম অনেক কিছু হতো, এখন আর মাইন্ড করে না, এখন মনে থাকে। এখন আমি বলতেছি দেখো আমার বাচ্চাকে কি আমি ভালোবাসি না, কথা বাসেন তো, তাহলে বাচ্চাটা ভুলে যায় কে? এর মানে আমি ভুলেই যাই আসলে এটা। হ্যাঁ, তো আমার নিজেরটাও আমি মনে রাখতে পারি না। তো প্রত্যেকটা মানুষ সবকিছু তো পারে না, তাই না? এটা ব্রেনের একটা জায়গা আছে, এই জায়গাতে, এই জায়গা সম্ভবত ডান দিকে এইখানে আর কি, এইখানে কিছু বিষয় থাকে যেটার কারণে মানুষের নাম দীর্ঘদিন মনে রাখতে পারে এবং এই তারিখগুলো মনে রাখতে পারে। এই জায়গাটার এইখানে যদি হালকা যদি সমস্যা হয় বা প্রবলেম হয়, তাহলে মানুষ এই জিনিসগুলো কি হয় আস্তে আস্তে ভুলে যায়। তাহলে আমার এইখানেই সমস্যা। তো এখন আমি ওইটা খাবোই, যত টাকায় দাম হোক আমি একটা কিনবো, ঈদের পরে কিনে আমি খেয়ে দেখবো যে সত্যি হয় কিনা। আজকেই বাসা থেকে মোবাইল না নিয়ে বের হয়ে আসছি। হ্যাঁ, এখন খালি যদি তোমাদের ভাবি ফোন দেই যে একটু মোবাইলটা ব্যাগে করে নিচে পাঠায় দাও, তাহলে বলবে আমি এখন একটা কান্দে একটা বাথরুমে, আমি কোনথায় যাব নাকি মোবাইল দিতে যাব। তো বিপদ, আমাকে আবার 4 তলা উঠে যে মোবাইল নিয়ে আসা লাগতেছে। তো এই যে ভুলে যাচ্ছি যে, সেজন্য একটু ওষুধ খাওয়া দরকার মনে করতে। আচ্ছা, ইটস নর্মাল, কিন্তু এগুলা ইটস নর্মাল। আচ্ছা, এখন ওকে। তো দেখো তো নতুন ট্যাব কি তৈরি হয়েছে? নতুন ট্যাবের ভেতরে ঢুকলে নতুন কমান্ড গ্রুপ কি পাওয়া যায়? নতুন কমান্ড গ্রুপের মধ্যে ওই অপশনগুলো কি আছে? তাহলে এই পুরা প্রোগ্রামটাকে আমরা নিজেদের মতো কাস্টমাইজিং করে নিতে পারবো। এইটাকেই বলা হচ্ছে কাস্টমাইজিং, ঠিক আছে? রিবন কাস্টমাইজেশন, ঠিক আছে? আচ্ছা, তো আমরা কি করব এখন? এটা করে যাব না, পরের ব্যাচেরা এসেই বলবে যে আগে এটা শেখান, তাই না? এটা তো অনেক পরে শিখবে ওরা। তো এটাকে রিমুভ করার জন্য আমরা ফাইল থেকে অপশনে যাব, যেভাবে রিমুভ দেখালাম ওভাবে হবে। আর কেউ যদি রিসেট দেয় তাও হবে, এই যে রিসেট দিলেও হবে। হ্যাঁ, রিসেট দিলে অন্য কোনো কিছু যদি এলোমেলো করো সেগুলোও চলে যাবে। এটা হলো কাস্টমাইজ, ট্যাব কাস্টমাইজ করা। বুঝতে পেরেছো? এই সেক্টরটাতে অনেক কিছু করার সুযোগ আছে। হ্যাঁ, একটু খোঁজখবর নিয়ে এটা আগে ভালো করে করো, এরপরে খোঁজখবর নিয়ে আগাও। অনেক ভালো করার সুযোগ আছে এইখানে, যেটা জেনারেলে পড়ে তুমি করতে গেলে অনেক সময় লাগবে। এই টেকনিক্যালে ভালো করার খুব সুযোগ আছে। তো তোমরা চেষ্টা করো এটা ভালো করে নিয়ে এর পরবর্তী ধাপগুলোতে যেন যাওয়া যায়, কাজ করা যায়। কিছু না কিছু একটা করতে পারবা, 100% শিওর, ইনশাআল্লাহ। 2-3 বছর খাটলেই কিছু না কিছু করতে পারবা, ঠিক আছে? আচ্ছা, তো দেখো যে বিষয়টা সেটা হচ্ছে, আমরা তাহলে এখান থেকে এই যে কাস্টমাইজ রিবন দেখলাম নাকি? আজকেও কি কপি পেস্ট শেখাবো না? আচ্ছা, তো আসেন আমি একটু কিছু শেখাই। সেটা হলো কপি কয়ভাবে করতে পারো তোমরা? 2 ভাবে। আচ্ছা, তাহলে আরো নতুন 2 ভাবে শেখাই। হ্যাঁ, সবাই একটু জানা থাকুক। তো এক কাজ করো, এই প্রথম লাইনটা সিলেক্ট করো, দেখাই, যেহেতু ভিডিও আছে কোনো ব্যাচে আমার লাগবে, তো এই জন্য দেখাতেই হবে। তো দেখো, সবাই সিলেক্ট করবা প্রথম এটা, যতটুকু লেখা ততটুকু সিলেক্ট করবা। করছো? এই যে হোম কমান্ড গ্রুপের ক্লিপবোর্ড কমান্ড গ্রুপে কপিতে ক্লিক করবে, কপি হয়। হওয়ার পরে নিচে একটা কয় নাম্বার, 8 নাম্বারে সেল পয়েন্টারটা রাখবা। 8 নাম্বারে রেখে পেস্টের ছবিতে ক্লিক করবা। দেখো তো কপি করে পেস্ট হয়েছে? এটা তো আমরা সবাই জানি, কপি করে নিয়ে পেস্ট করতে হয়। 2 নাম্বারটা শোনো, এই যে তোমার নামের অংশটা সিলেক্ট করো, লাইনটা সিলেক্ট করো। করেছো? কিবোর্ডের কন্ট্রোল সি, এটাও তোমাদের শিখিয়েছি, কপি শর্টকাট। এবার 9 নাম্বারে সেল পয়েন্টার রেখে কন্ট্রোল ভি, দেখো তো কপি করে পেস্ট হয় কিনা। এটা নিচ্ছি যারা জানে না তাদের জন্য, যারা জানে তারা শুধু একবার করে দেখে নাও। এইবার আসো, এই 2টা নিয়ে তো সবসময় ক্লাসে কথা হয়েছে না? এবার আসো 3 নাম্বারটা সিলেক্ট করো। করছো? রাইট বাটনে ক্লিক করো।
রাইট বাটনে ক্লিক করবে, করেছো? করার পর দেখো তো কপি লেখা আছে, তাহলে কপিটা রাইট বাটনেও হয়তো নাকি ওয়ার্ডেও হবে কিন্তু, হ্যাঁ ক্লিক করো, তাহলে এটা কপি হয়ে গেল। এইবার সবাই পারতেছে? এবার এই যে নিচের সেলে সেল পয়েন্টারটা রাখো যেখানে নিবে, ওখানে রাইট বাটনে ক্লিক করে দেখো পেস্ট এবার অনেকগুলো আসছে, খেয়াল করো। পেস্ট এত কেন, পেস্টের গুলা পরে বলতেছি, অনেকগুলারই দরকার আছে। প্রথমটাতে ক্লিক করো, তাহলে পেস্ট হয়ে যাবে। পারছো? আচ্ছা, কয় রকম হলো? আর একটা দেখায় 4 রকম। ওই যে শেপ কপি করছিলাম মনে আছে? কি ধরে? কন্ট্রোল ধরে না? আচ্ছা এই যে দেখাই, কোন একটা লেখা সিলেক্ট করো, তুমি কোন একটা লেখা সিলেক্ট করো, কোন একটা লেখা সিলেক্ট করবে, করছো? ভালো করে দেখো, আগের গুলা না পারলে এটা ভালো করে দেখো। সিলেক্ট করার পর কিবোর্ডের কন্ট্রোল ধরবে, কি ধরবে? মাঝখানে ধরবে না, এই যে বাউন্ডারির ব্লু কালারে ধরবে, নীল কালারে। নীল কালারে মাউস নিয়ে গেলে কপির চিহ্ন আসবে, আসছে কিনা? শেপে যেরকম আসতো, ক্লিক করে টেনে নিয়ে এসে ছেড়ে দিবে, এই যে পেস্ট হবে, তোমাকে আলাদা করে পেস্ট করতে হবে না। এটা ওয়ার্ডের টেবিলেও হবে, ওয়ার্ডের টেবিলেও হবে, নর্মাল পেজে হবে না, তবে টেবিলে হবে। নর্মাল পেজে না হয়ে কোথায় হবে? টেবিলে হবে। তাহলে আমরা এইভাবে কি করতে পারি? কপি করতে পারি এবং পেস্ট করতে পারি। কত রকম দেখালাম? 4 রকম। পারবো তো? 4 রকম না পারলেও 3 রকম পারবো তো? 3 রকম না হলে 2 রকম পারবো তো? 1 রকম তো পারবো। একই কথা, 7 মাথা যাওয়ার অনেক রাস্তা, তাই না? গেলেই হলো। আসো, এলোমেলো করো না। এবার আসো, যে কাজগুলো করি আমরা, এটা যদি আমাদের কাছে কোনো কারণে মনে হয় যেগুলো করেছি এগুলোর দরকার নাই, পূর্বে ফিরে যাব। পূর্বে ফিরে যাওয়ার কমান্ড কি? আর পরে ফিরে আসার কমান্ড কি? তাহলে একটা হলো আনডু, একটা হলো রিডু। কন্ট্রোল জেড দিতে থাকি, কন্ট্রোল চেপে ধরে থাকবো আর শুধু জেড দিব। দেখেন তো আগের অবস্থায় ফিরে যাওয়া যায় কিনা। আর কন্ট্রোল ওয়াই দিলে আবার পরের অবস্থায় ফিরে আসা যায় কিনা। কন্ট্রোল জেড দিলে আগের অবস্থায় ফিরে যাওয়া যায় কিনা, কন্ট্রোল ওয়াই দিলে পরের অবস্থায় ফিরে আসা যায় কিনা। এই যে আনডু রিডু এখানে থাকে, সবাই দেখবেন কুইক অ্যাক্সেস টুলবারে থাকে আনডু রিডু। অনেক সময় শর্টকাট মনে নাও থাকতে পারে, আনডু রিডু থাকবে কুইক অ্যাক্সেস টুলবারে, পাওয়া যাবে। এক্সেলে কোনো লেখাকে যদি আমরা ডিলিট করে বা মুছে ফেলতে চাই, তাহলে সিলেক্ট করে ব্যাক স্পেস না ডিলিট দিতে হবে, তাহলে মুছে যাবে। ব্যাক স্পেস দিলে একটা সেলের মুছে যাবে, বুঝতে পেরেছো? তাহলে এক্সেলে মোছার জন্য ব্যাক স্পেস না, এক্সেলে মোছার জন্য ডিলিট, একাধিক সেল মোছার জন্য ডিলিট। করতে পেরেছি? এবার কার্ড দেখাবো, কি দেখাবো? এটাও 4 রকমের। আবার আমার সাথে মেলানোর চেষ্টা করেন, পারেন কিন্তু মিলতেছে না, ওটাও হলো না। তো প্রথমে সিলেক্ট করতে হবে। এবার এই যে কার্টে ক্লিক করবেন, করেছেন? এবার এই যে 8 নম্বরে রেখে পেস্টে ক্লিক করবেন। খুব দ্রুত তো করতেছি না। পরেরটা সিলেক্ট করবেন, কন্ট্রোল এক্স দিবেন, তাহলে কাটের শর্টকাট কি? নিচে কার্সর রেখে কন্ট্রোল ভি দিবেন, পেস্ট। এটা সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে কাট। এবার এখানে কার্সর রেখে রাইট বাটনে ক্লিক করে পেস্ট, হয়েছে? আচ্ছা, আর একটা বাকি থাকলো না? এটা দেখেন ওই কপির মতোই, খালি কন্ট্রোল ধরবেন না, বাউন্ডারি ধরে টান দিয়ে নিয়ে যাবেন। আবার ফিল হ্যান্ডেল ধরেন না, তাহলে কপি হবে কিন্তু। বাউন্ডারি ধরে, এই যে বাউন্ডারি ধরে, এখানকার লেখা ওইখানে, ওইখানকার লেখা ওইখানে, করা যায় না? এই যে দেখেন, এই সিরিয়াল নাম্বারকে আমি এইখানে দিব, দেওয়া যায়? এই সাবজেক্টকে আমি এইখানে নিয়ে আসবো, এই যে এইখানে নিয়ে আসবো, দেওয়া যায়? হয়তো নাকি? আচ্ছা, তো যাই হোক, তাহলে কাট কপি পেস্ট তো আমরা দেখলাম নাকি? আনডু রিডু সেটাও তো দেখলাম নাকি? ঠিক করে ফেলেন কন্ট্রোল জেড দিয়ে। আচ্ছা, তাহলে কাট কপি পেস্ট আমরা দেখলাম। এবার আমরা দেখব পেস্ট স্পেশাল। কি দেখব? এটা অনেক বড় একটা জিনিস, অনেকক্ষণ ধরে দেখানো পসিবল, অনেক কিছু আছে এর মধ্যে। হ্যাঁ, একটা ছোট্ট আগে দেখাই, একটা ছোট্ট দেখাই। ছোট্টটা হলো আমরা যখন হয়নি, 2-1 ফোঁটা পরে ভিজে গেছে। আচ্ছা, মানে একটু মাটিটা ভিজছে, বুঝছো? তো এইবার কি আম বেশি হবে না কম হবে বলো? মুকুলই না নষ্ট হয়ে গেছে, পানি টানি কিছু নাই,
পানি নাই, কিচ্ছু নাই। তা যাই হোক, বেশি হবে এবার মনে হয়, সব গাছে বেশি বেশি ধরছে। ও এমনি কোনো কাজ বা ও এইটা একটা দেখো, কেউ জিজ্ঞেস করনি, সেটা হলো কোনো কাজই করনি তাও কপিটা হয়ে আছে বা কাটটা হয়ে আছে, এটা কোনো ব্যাপার না, অন্য সেলে ডাবল ক্লিক করলে বা কিছু লিখলেই চলে যাবে, ওটা সাময়িক। আচ্ছা এখন আসো, এখন আমি যেটা দেখাবো পেস্ট স্পেশাল। এই কোনো একটা কাজ তুমি ওয়ার্ডে করতেছো, ধরো তোমার একটা কোম্পানির বাৎসরিক একটা রিপোর্ট তো তুমি ওয়ার্ডেই করবা নাকি, কিন্তু হিসাব নিকাশের পার্টটা এক্সেলে করে রাখছো, হিসাব নিকাশের পার্টটা কোথায় করে রাখছো? এখন ওই রিপোর্টটা যখন জমা দিবা, একটা ফাইল ওয়ার্ডের দিলা আর একটা ফাইল এক্সেলের দিবা, সান নিবে, একবার ওয়ার্ডে ঢুকবে আবার এক্সেলে ঢুকবে। তো ওয়ার্ডের এই এক্সেলের এই কাজটা ওয়ার্ডে তুমি নিয়ে যাবা কিভাবে? এটা নিয়ে যেতে পারবা তুমি পেস্ট স্পেশালের মাধ্যমে। কিসের মাধ্যমে? এক্সেলের কোনো কাজ যদি হুবহু ওয়ার্ডে নিয়ে যেতে হয়, তাহলে এটা আমরা পেস্ট স্পেশালের মাধ্যমে নিয়ে যেতে পারবো। কিভাবে? তো প্রথমে আমরা কি করব, ওই কাজটাকে সিলেক্ট করব। প্রথমে ওই কাজটাকে কি করব? সিলেক্ট করব। করেছি? কাজটা সিলেক্ট করার পরে কপি না করলে তো পেস্ট হবে না, এই দেখো হাইড হয়ে আছে। হ্যাঁ, তাহলে আগে কপি করে নিবে, বা কন্ট্রোল সি দিয়ে হোক, যেটা দিয়ে হোক কপি করবে। কপি করার পর ওয়ার্ডটা ওপেন করবে, বা যে ফাইলে কাজটা নিয়ে যাবে সেটা ওপেন করবে, ওয়ার্ডটা ওপেন করবে। ওটা কপি করে নিলে ওখানে আর কোনো কাজ নাই, এবার ওয়ার্ডে চলে আসতো কি? কারণ পেস্ট করতে গেলে তো ওয়ার্ডে আসতে হবে। হ্যাঁ, সরাসরি পেস্ট করলেও হবে, কিন্তু হুবহু আসবে না, একটু কম বেশি হতে পারে। কিন্তু হুবহু যদি আনতে হয়, তাহলে এই যে পেস্টের ড্রপ ডাউন বাটনে যাবা, পেস্টের ড্রপ ডাউন বাটনে যাবা, গিয়েছো? ওইখান থেকে পেস্ট স্পেশালে যাবা, গেছো? ওইখান থেকে পেস্ট লিঙ্কে যাবা, গেছো? ওইখান থেকে তুমি সিলেক্ট করে দিবা এক্সেলের অবজেক্ট, মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট অবজেক্ট দিতে পারছো? পেস্ট লিঙ্কে ক্লিক করতে পারছো? এই লিঙ্কে ক্লিক করার কারণে দুই ফাইলের মধ্যে একটা লিঙ্ক হয়ে থাকবে, সেটাও দেখাচ্ছি। ওকে করব, তাহলে ওই হুবহু কাজটা আসছে কিনা? আসছে। এখন কথা হলো, ওই যে লিঙ্কের সুবিধাটা কি? লিঙ্কের সুবিধাটা হলো, ধরো এই ছেলেটা 98 পায়নি, 89 পাইছিল, কিন্তু ভুল করে তো তুমি 98 লিখছো, এখানে তো এডিটও করা যাচ্ছে না। তাহলে তুমি এক্সেলের ফাইলটা মিনিমাইজ করা আছে, ওটা ওপেন করো, করে এইখানে গিয়ে 89 লিখে দিয়ে, এক্সেলে সবসময় ফলাফলের জন্য ইন্টার দিতে হবে, মনে রাখবা। ইন্টার না দিলে কিন্তু কাজ করবে না, এক্সেল ভাববে যে তুমি ওখানেই আসো, তাই না? তো ইন্টার দেওয়ার পর ওয়ার্ডে এসে ঢুকবা, ওয়ার্ড মিনিমাইজ করা আছে, দেখবা নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে। এর মানে ওই লিঙ্ক করার কারণে ওইখানে এডিট করলে এখানে এডিট হবে। এইটা হলো একটা কাজ, এটা একটা কাজ। তাহলে এইভাবে আমরা পেস্ট স্পেশালের একটা কাজ করতে পারি, অর্থাৎ এটার মাধ্যমে আমরা এক্সেল থেকে ওয়ার্ডে ডাটা নিয়ে যেতে পারি। আচ্ছা, এছাড়াও এক্সেলের ভেতরে এক্সেলের অনেকগুলা পেস্ট স্পেশাল আছে, সেটা আমি তোমাদের একটু বোঝাই, তোমরা করবে না, তোমরা বোঝো, পরে দেখাবো। যেমন আমি এখানে যোগ করেছি, এটা এখানে যোগ করেছি আমি। এখন আমার এর পাশে এইখানে হয়তো লেখা আছে পিআর, এখানে না, আচ্ছা এইখানে আমার লেখা আছে PRIC, প্রাইস, এখানে একটা দেওয়া আছে, এখানে একটা দেওয়া আছে, এখানে একটা দেওয়া। তোমরা লিখো না, তোমরা লিখলে বুঝতে পারবা না, তোমাদের এটা পরে করাবো, আমি পরে করাবো। এইখানে আছে। এখন এটা হয়তো এইখানেও না, এইখানে হতে পারে, এই জায়গাতে আছে, ধরো এই জায়গাতে আছে। এখন কথা হলো, এইখানে তো তুমি যোগফলটা বের করছো, করনি? এখানে তুমি যোগফলটা বের করছো, তো দেখো যে বিষয়টা, সেটা হচ্ছে এই যে এই একটুকু ফোন আসার জন্য আমার আবার ভিডিওটা নিয়ে কাটাকাটি করা লাগবে, না ধরলেও তো বিপদ, বাড়িতে গেলে আবার ভাত দিবে না, তাই না? আজকে ইফতারি দিবে না। তো দেখো যে বিষয়টা, তো যে বিষয়টা দেখবে, তোমাদের আমি বুঝতে বলছি, কি বলতে বলছি? বুঝতে বলেছি। এটা যোগ না হয়ে এটা একটা জটিল সূত্র, যেটা লিখতেই তোমার 15-20 মিনিট লাগবে। আসলে না এরকম জটিল সূত্র, তো এই সূত্রটা তুমি এখানে ব্যবহার করছো। হ্যাঁ, এখন ওই সেম সূত্র এখানে লাগবে, সেম সূত্র এখানে কি করবে? লাগবে। আচ্ছা আরো বলি, আরো একটু বলি, দাঁড়াও আরো ভালো করে বোঝাই। সেটা হলো, এইটাকে তুমি কি করছো? বোল্ড করছো, সেন্টার করছো, শেডিং কালার দিছো এখান থেকে, আবার এগুলোকে বর্ডার দিছো,
তোমরা দিও না, এলোমেলো করে ফেলবে, আগে বুঝো। আগে এটাকে বর্ডার দিছো, সেন্টার করছো, আচ্ছা সব কিছু করে ফেলছো। এখানে কয়েকটা কালার দিছো, এই কালার না আলাদা কালার, এরকম করে এটা সাজাইছিলা, যোগফলটাও বের করছো, সেটা বোল্ড করছো, এবং সেখানেও তুমি একটা কি করছো, কালার ব্যবহার করছো। এরকম একটা কাজ করা আছে তোমার। হ্যাঁ, এখন তুমি এইখানে যে ফরম্যাটটা আছে সেটা এইখানে ব্যবহার করতে পারবা কিভাবে, এইখানে যে সূত্রটা আছে এইখানে ব্যবহার করতে পারবে কিভাবে। তো আমি পুরাটাকে সিলেক্ট করে নিছি, নিয়ে কপি করে নিছি। প্রথমে কি করে নিছি, সিলেক্ট করে নিছি, তারপর কপি করে নিছি। এখন আমি এই জায়গাতে আমি এইটাকে রাখছি সিলেক্ট করে। এখন আমার এই ফর্মুলা দরকার, কিন্তু পেস্ট করলে তো এই লেখা টিকা সবই আসবে, তাই আসবে না? এই দেখো কন্ট্রোল ভি দিয়ে যদি পেস্ট করি, ওই মার্ক ওইটা ওই রেজাল্টই আসছে। আমার তো আগের লেখাগুলো চলে গেল, তাই না? তো আমার আসলে সব লাগবে না, আমার খালি ফর্মুলাটা লাগবে। কি লাগবে? ফর্মুলা। তা আমি তো কপি করছি পুরাটাই, এখন ফর্মুলাটা খালি পেস্ট করতে পারবো পেস্ট স্পেশাল দিয়ে। কিভাবে? এই যে পেস্টের ড্রপ ডাউন বাটন থেকে আমি পেস্ট স্পেশালে যাব। কোথায় যাব আমি? পেস্ট স্পেশালে। এখানে ফর্মুলা লেখা আছে কি, এই যে ফর্মুলা লেখা আছে, এই ফর্মুলা দিয়ে যদি আমি ওকে করি, হ্যাঁ একটা ও ওইটা মানে আলাদা। আচ্ছা দেখাচ্ছি, দেখো তো ফর্মুলা দিতে পারছি। ফর্মুলাটা কি আসছে? মার্ক কি একই ছিল? দুটার মার্ক কি একই ছিল? হ্যাঁ একই ছিল, এই জন্য আসছে। আচ্ছা যাই হোক, কোইন্সিডেন্স মিলে গেছে। আচ্ছা, তো এটা প্রাইস লেখা থাকার কথা, দাঁড়াও এইরকম হবে। হ্যাঁ আচ্ছা, এখন আমি এটা কি করব? পেস্ট করব। তো পুরাটা পেস্ট না করে আমি পেস্ট স্পেশালে যাব। এখান থেকে এই যে ফর্মুলা, তোমরা আরেকটা ফর্মুলা কই পাইলা? ফরম্যাটস। আচ্ছা, তো এটা ফর্মুলা। তো ফর্মুলা নিয়ে আমি কি করলাম? ওকে করলাম। খালি ফর্মুলাটা আসছে কিনা? না আসেনি। ও আসেনি, এইখানে কার্সর রাখতে হবে, তাহলে হবে। কার্সর রেখে এই যে পেস্টে গিয়ে পেস্ট স্পেশাল, আমি যে পুরাটা সিলেক্ট করছি এই জন্য। তা আমি এখান থেকে এই যে ফর্মুলাতে ক্লিক করে এই যে ওকে করলাম। দাঁড়াও সমস্যা হয়েছে। আচ্ছা তাহলে আসো আমি দেখাচ্ছি। এই যে একটা ঘর সিলেক্ট করলাম, কয়টা? এটা কপি করলাম, ঠিক আছে। এখন আমি যদি এখানে এসে এই যে এইখান থেকে যদি আমি পেস্ট করি, এই যে ফর্মুলাটা, এই যে ফর্মুলা দিয়ে ওকে করলাম, দেখো তো ফর্মুলাটা পেস্ট হয়েছে। আচ্ছা আবার দেখো পুরাটা নিছিলাম এই জন্য হয়নি, এইটা সিলেক্ট করলাম করে এই যে কপি করলাম, হয়েছে। এবার এই লেখার মধ্যে কার্সর রেখে এখানে পেস্টে গিয়ে, সরাসরি পেস্ট করলে তো সবই আসবে, তো পেস্ট স্পেশালে গিয়ে আমি কি করলাম? ফরম্যাটস দিলাম। কি দিলাম? ফরম্যাটস। ওকে করলাম, দেখো ফরম্যাটসটা চলে আসছে কিনা। লেখা কিন্তু আসেনি, খেয়াল করো, ফরম্যাটসটা কিন্তু চলে আসছে। অর্থাৎ আমি যেটা বোঝাতে চাচ্ছি, একটা কোনো কিছু কপি করে নেওয়ার পরে সেখান থেকে যদি আলাদা আলাদা করে কিছু পেস্ট করতে চাও, তাহলে তুমি চাইলে সেটা পেস্ট স্পেশাল। যেমন তুমি যদি অল দাও তাহলে সব পেস্ট হবে, হ্যাঁ। তুমি যদি ফরম্যাট দাও তাহলে শুধু ফরম্যাট পেস্ট হবে। তুমি যদি ফর্মুলা দাও তাহলে খালি ফর্মুলা পেস্ট হবে। তুমি যদি এখান থেকে কমেন্ট দাও থাকে যদি, তাহলে কমেন্ট পেস্ট হবে। তুমি যদি ভ্যালিডেশন দাও তাহলে ওই ভ্যালিডেশন রুলটা, এখনো ভ্যালিডেশন তোমাদের করায়নি। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে একটা কোনো কিছু কপি করার পর তার ভেতর থেকে যদি কোনো কিছুকে আলাদা করে তোমার পেস্ট করতে হয়, তাহলে তুমি সেটা হলো পেস্ট স্পেশাল দিয়ে পারবে। কি দিয়ে পারবে? ধরো আমি তোমাদের সবাইকে নিয়ে ফেললাম ঝুড়ির মধ্যে, সবাইকে একটা ঝুড়ির মধ্যে নিয়ে ফেললাম। সেখান থেকে আমি যখন একজনকে বের করতেছি, তোমরা সবাই সবার সাথে কানেক্টেড, সবাই বের হয়ে আসতেছো, কিন্তু তোমাকে আলাদা তুলতে পারতেছি, ওকে আলাদা বের করতে পারতেছি, ওকে আলাদা বের করতে পারতেছি। অর্থাৎ কপিটা তুমি পুরাটাই করলা, কিন্তু সেখান থেকে আলাদা আলাদা পেস্ট করতে পারবা, সেটা পেস্ট স্পেশালের মাধ্যমে। কিসের মাধ্যমে? তবে মেইন কাজ হচ্ছে এক্সেলের কোনো কিছুকে ওয়ার্ডে নিয়ে যাওয়ার জন্য। এক্সেলের কোনো কিছুকে কোথায় নিয়ে যাওয়ার জন্য? ওয়ার্ডে নিয়ে যাওয়ার জন্য। আচ্ছা আরো কিছু থাকবে, আমি পরবর্তীতে চেষ্টা করব এখান থেকে দেখানোর জন্য। এই যে এই জিনিসগুলো আমি পরে চেষ্টা করব। আচ্ছা তাহলে আসো আমরা যদি আমাদের গ্রুপে চলে যাই, তাহলে কাট কপি পেস্ট স্পেশাল হয়েছে তো না? এবার আসো ফরম্যাট প্রিন্টার। ভুলে গেছো না? মনে আছে দেখি। আচ্ছা ধরো এই যে এইখানে তুমি এইখানে যে ফরম্যাটটা ব্যবহার করছো, এটা আমার এই লেখাতে লাগবে। তো এই লেখাতে আমি এই ফরম্যাটটা যদি ব্যবহার করতে চাই, তো সিলেক্ট করে করে তো করতেই পারবো, কিন্তু এই
ফরম্যাটটা কপি করে কি এটাতে ব্যবহার করতে পারবো? পারবো। কিভাবে? এই যে ফরম্যাটটা সিলেক্ট করার পর এই ফরম্যাট প্রিন্টারে ক্লিক করব, করার পর এইখানে এই লেখাটা সিলেক্ট করে দিব, তাহলে ওই ফরম্যাটটা এখানে কি হবে? চলে আসবে। বেশি রো আছে এই জন্য এটা কপি হয়ে গেছে, ঠিক আছে? তাহলে এই এক জায়গার ফরম্যাট যখন আরেক জায়গায় ব্যবহার করা হয় সেটাকে কপি করা হয় ফরম্যাট প্রিন্টার। এটা তো তোমাদের জানা আছে যে ফরম্যাট প্রিন্টারের কাজ কি, এটা আমরা জানি। তাহলে কাট, কপি, পেস্ট, পেস্ট স্পেশাল, ফরম্যাট প্রিন্টার, জানি কি না? শেষ করবো আমরা, রাখবো না। এবার আসো, এই যে এটা একটু ডিলিট করে দিতে বলতেছি তোমাদের, এটা একটু ডিলিট করে দিতে বলছি। পারতেছো? দেখো তো, খালি মনে হয় লেখা ডিলিট করতে পারতেছো, আর অন্য কিছু ডিলিট মনে হয় হচ্ছে না। ও তোমরা করোনি না? আচ্ছা, তো দেখো আমি সিলেক্ট করছি কিন্তু ডিলিট হচ্ছে না। তো কেন ডিলিট হচ্ছে না? কারণ এক্সেলে খালি ডিলিট দিলে লেখা ডিলিট হয়, কোনো কাজ ডিলিট হয় না। তো সেটার জন্য আমাকে সিলেক্ট করতে হবে, দেখাবো তোমাদের পরবর্তীতে। এই যে ক্লিয়ার থেকে ক্লিয়ার অল দিতে হবে, সিলেক্ট করে ক্লিয়ার থেকে ক্লিয়ার কি দিতে হবে? অল, তাহলে সব চলে যাবে। এটা ক্লিয়ার যখন দেখাবো তখন দেখাবো নি। এখন আসো টপিকসে আসি, তোমরা মানে তোমাদেরকে আমি অন্য জায়গায় না নিয়ে যাই। প্রথমে পুরা লেখাটা সিলেক্ট করো, আমি করব না, তোমরা আমাকে করে দেখাবে, আমি করব না। ফন্ট কি আছে বলো? ক্যালিবারি বডি। এখনো কি আমাদের ক্লাসের কেউ আছে যে বোঝে না ফন্ট কি আছে? আছে কি? ক্যালিবারি বডি আছে, দুই একজন স্বীকার করতেছে না। ক্যালিবারি বডি ফন্ট আছে, দেখাই যাচ্ছে ফন্ট কমান্ড গ্রুপে। তোমাকে এটা এরিয়াল করতে হবে। হ্যাঁ, এটা কি আমার শেখানো আর উচিত হবে? না, এরিয়াল। ফন্ট সাইজ কত আছে? তোমাকে 12 করে দিতে হবে। আচ্ছা, পুরা লেখাটাই কেন হচ্ছে? তাহলে আমি যদি অর্ধেকে কাজ করতাম, শুধু হেডিং এ যদি করতাম। আচ্ছা, এই লেখাটা যদি বড় করতে চাই, মানে একটু বড় বড় করতে চাই, তাহলে বড়, এটা ইনক্রিজ ফন্ট সাইজ দিতে থাকো, বড় হবে, হয়। ডিক্রিজ দাও, তাহলে ছোট হবে, হয়। এই যে ইনক্রিজ ফন্ট সাইজে ক্লিক করলে এই যে বড় হবে, ডিক্রিজ ফন্ট সাইজে ক্লিক করলে ছোট হবে। এখান থেকে আমার ইচ্ছে মতো সাইজ দিতে পারবো, এখান থেকে আমার ইচ্ছে মতো ফন্ট দিতে পারবো। পুরাটাতে হচ্ছে কারণ কাজ পুরাটাতে আছে, তাই না? এই যে নাম দেখা যাচ্ছে না, কলাম চাইলেই বড় করতে পারবো, আছে না বিষয়গুলো জানা? আচ্ছা, এবার আসো, এই লেখার কোনো অংশ যদি বোল্ড করতে চাই, পুরাটা আর সিলেক্ট না করি, এবার আমরা খালি হেডিংটা সিলেক্ট করি, এটা আমি বোল্ড করতে চাই, তাহলে বিতে ক্লিক করলে বোল্ড হবে, হবে কি না? এবার আমি যদি বাঁকা করতে চাই, ইটালিকে ক্লিক করবো, ইটালিক হবে। আমি যদি আন্ডারলাইন দিতে চাই, তাহলে ইউএ ক্লিক করলে আন্ডারলাইন হবে, দিলাম না? আচ্ছা, মেকআপ যা পাচ্ছ সবই মুখত মাখলে তো হবে না, তাই না? আচ্ছা, এখন আসো, এইখানে নতুন একটা জিনিস শেখো, এটা হলো বর্ডার। এটা কি না, তোমার একটা মেকআপ বক্স তুমি পাই গেছো সামনে, তো তুমি ভাবিছ যে ফ্রিতে পাইছি সব মাখি, তো তুমি বের হলে মানুষ তোমাকে চিনবে, যার স্কিনের সঙ্গে যেটা টোন যাবে সেটা ততটুকু দিতে হবে। হ্যাঁ জানি তো, সব কিছু জানি না। হয় যে এখানে বিউটিফিকেশন কোর্স হয়, দেখছো না তোমরা? দেখবে যায়, মানে সব জানি। শোনো, এই এই তোমরা বলো, আচ্ছা তোমার লাইফে তুমি কতজন মানুষের সঙ্গে মিশতে পারছো? আন্দাজ করে বলো যে এতগুলা মানুষের সাথে আমি মিশছি। 5000, 10,000? 5000 হবেই না, তুমি হিসাব করো। 5000 মেশার কথা বলছি, রাস্তাতে যাতে দেখছো ওটা না, মিশছো, কথা বলছো, হাই হ্যালো করছো, 2-3 দিন ঘোরাফেরা করছো। শোনো, একটা মানুষের সঙ্গে 1 বছর রিলেশন রাখারছে, 1 রাত তার সাথে থাকলে তুমি বুঝতে পারবা ওই লোকটা কি কেমন। তাহলে তো তুমি এইটা খালি দেখলে হবে না, তোমাকে কথা বলতে হবে, মিশতে হবে। তো তুমি কতগুলো? আমি প্রায় 50,000। হ্যাঁ, আমি প্রায় 50,000 মানুষের সঙ্গে প্রত্যক্ষ এইভাবে মিশছি, কথা বলছি, দীর্ঘদিন মিশে গেছি। বেশিও হতে পারে, এটা আমার ধারণা থেকে বলতেছি। ধরো, তাহলে আমার এই যে মানুষ সম্বন্ধে একটু জ্ঞান বেশি থাকারই কথা, একটু বেশি থাকার কথা। এই জন্য আমি কিন্তু সবার সাথে মিশতে পারি না, ওই যে যেটা বেশি জানে তার সেটা নিয়ে সমস্যা। তাহলে এই মানুষের সাথে মিশলে এই পরিবেশগুলো বোঝা যাবে, ঠিক আছে? ওই যে দেখবেন নার্সেরদের ব্যবহার খুব খারাপ হয়, লাগবে। ওদের ব্যবহার ভালো হলে তো রুগী হতে ইঞ্জেকশন দিয়ে বাইরে চলে যাবে। ওর ব্যবহার খারাপ না হলে রুগীরা আর মাথার উপর, এই তাই করবে না, ওদের একটু রাগী হতে হবে, ডাক্তারকে একটু রাগী হতে হবে। না হলে এক রুগী যায় ডাক্তারকে, কোনো রুগী আছে প্রবলেম এত বলে একই কথা এত বলে, ডাক্তারই বিরক্ত হয়ে যায়। আমি দেখছি এরকম, বলতে আছে ডাক্তার এত বলছে, আমি বুঝছি ভাই, আমি বুঝছি, আমি আপনার প্রবলেমটা বুঝছে তো, কারণ সে আপনার মতো আরো রুগী ডিল করছে,
একই প্রবলেম, হিউম্যান বডিটা সে জানে। মনে করে যে এই সমস্যা হতে পারে সেটা আগে থেকে বলে রাখতে হবে। হ্যাঁ বলে যায় এরকম। তো এখন বিষয়টা হচ্ছে আমাদের তো একজন ডাক্তারের জন্য কয়জন রুগী, কয়েক হাজার, 5-7 হাজার রুগী। বিদেশে তো ডাক্তারের প্রতি 100 জন 150 জন রুগী থাকে একটা নার্সের পাশে 200 রোগী মানে এরকম, তাই না? তাহলে এই 200 লোক ডিল করা কিন্তু কঠিন, রাগ উঠতেই পারে, তাই না? তাহলে দেখো সবকিছু পজিটিভ নিতে হবে। তো এখন আমি যেটা দেখাচ্ছি সেটা একটু দেখবে। এটার নাম বর্ডার, এটার নাম কি? এটা তোমরা ওয়ার্ডে করছিলা, এটা তোমরা ওয়ার্ডে করছিলা। এক কাজ করো, তো তোমাকে আমি বললাম তুমি এই পুরা লেখাটাকে এই পুরা কাজটাকে সিলেক্ট করো। করছো? সিলেক্ট করছো সবাই? এর নিচে একটা বর্ডার দিতে বলেছি। কোথায় দিতে বলেছি? তো এই বর্ডারে ঢুকে তুমি কি করবা? এই যে বটম বর্ডারে ক্লিক করবা। স্যার আসেনি, এই সিলেকশন বাতিল করে দেখো নিচে একটা বর্ডার হয়েছে। তাহলে টপ দিলে উপরে হবে, লেফট দিলে লেফটে হবে, রাইট দিলে রাইটে হবে। তো এক্সেলে সাধারণত 2টা বর্ডার লাগে। কয়টা বর্ডার লাগে? 2টা। একটা হলো এই নিচে লাগে, আর একটা লাগে হচ্ছে 4 সাইডে, আর একটা লাগে অল বর্ডার, 3টা লাগে। তো আমি তোমাদের এটা দেখাই, এটা লাগবে তোমাদের। এই যে সিলেক্ট করো বটম প্রথমটা। আচ্ছা থাক, লাগবে না, এখন যাও। এই যে সিলেক্ট করে তোমাদের এটা দেখাবো, এই সিলেক্ট করে অল বর্ডার দিবা, অল বর্ডার দিবা। দেখো তো এবার প্রত্যেকটা সেলে বর্ডার হয়েছে কিনা। এটা হলো বর্ডার, এটা কি বর্ডার। ওয়ার্ডে দেখছিলাম না আমরা। আচ্ছা এখন বর্ডার তো কালো চিকন, আমার তো লাগবে লাল মোটা বা অন্যরকম। তাহলে বর্ডারটাকে এইভাবে কাস্টমাইজ করা যায়। দেখো তো প্রথমে এগুলো কিন্তু তোমাদের লাগবে এক্সেলে, কয়েকদিন পরেই লাগবে। আবার ওই ওয়ার্ডের মতো যারা এগুলো প্র্যাকটিস করবা না, কয়েকদিন পর কিন্তু আবার পারবা না, কিন্তু আমি বলে দিচ্ছি। তো এগুলো সিলেক্ট করবা, সিলেক্ট করে এই যে বর্ডারে যাও, সিলেক্ট করে বর্ডারে যাও, গেছো? ওইখান থেকে মোর বর্ডারসে যাবা, গেছো? ওইখান থেকে এই যে আমার লাগবে মোটাটা, এই মোটাটাতে ক্লিক করলাম। এবার আমার লাল কালার লাগবে, কালার থেকে রেড কালারে ক্লিক করলাম। খুঁজে কিন্তু পাওয়ার কথা, কারণ তোমরা এই ডায়লগ বক্স আগে দেখছো। এইবার প্রিভিউ বক্সে কি হয়েছে? হয়নি। যতক্ষণ না প্রিভিউ বক্সে হবে ততক্ষণ পর্যন্ত হবে না। তো প্রিভিউ বক্সে হওয়ার জন্য এই যে আউটলাইনে ক্লিক করতে হবে। দেখো তো আউটলাইন করলে চারপাশে হয়েছে কিনা। এখন যদি তুমি ওকে করো চারপাশে হবে। তো তুমি তো ইনসাইডও চাও, ইনসাইডে ক্লিক করতে হবে। করেছো? করার পর ওকে করতে হবে। এইবার দেখো তো তোমার পছন্দ মতো বর্ডার আসছে কিনা। আচ্ছা এখন আসো, আবার বর্ডার তুলে দিতে চাই। বর্ডার কি করতে চাই? তাহলে এটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর বর্ডারে গিয়ে নো বর্ডার করতে হবে। এগুলো অনেক সহজ ছিল, শুধু ব্রেনটাকে ঠিক জায়গায় রাখুনি, তাই হচ্ছে না। আমার সাথে মেলাও, তাহলেই হয়ে যাবে। আচ্ছা আমার সাথে মেলাওনি, একা একা করতে চাচ্ছ, এই জন্য হচ্ছে না। এবার আসো শেডিং কালার সম্বন্ধে তো আমরা জানি। এই যে ওয়ার্ডের টেবিলের হেডিংগুলোকে শেডিং করতাম না, মনে নাই? এই যে হেডিংটা সিলেক্ট করে এই যে শেডিং কালার, এইগুলো যাদের হয়নি তাদের আবার ওয়ার্ডের আমার কোনো একটা ক্লাসে যেতে হবে তাদেরকে। এই যে শেডিং কালার, এই যে শেডিং কালার, ঠিক আছে? এই যে শেডিং কালার। তো আমরা এখান থেকে কি করতে পারি? শেডিং কালার করতে পারি। তুমি কি পারতেছো না খালি অখেল করছো? আচ্ছা আন্ডু করলে আসে না? আচ্ছা তো এইখানে আমরা এই হেডিংটা আমরা হাইলাইট করতে পারবো তো না, শেডিং কালার বলে এটাকে। এগুলো কি শেখাতে হবে আবার? তাহলে এক্সেল কখন শেখাবো আমি? এবার আসো ফন্ট কালার কেউ পরিবর্তন করতে চাইলে এই যে ফন্ট কালার পরিবর্তন করবে এখান থেকে। এই যে ফন্ট কালার, এখান থেকে ফন্ট কালার পরিবর্তন করবে, এখান থেকে ফন্ট কালার। তো এটা হলো ফন্ট কালার। তো এইটা এই ফন্ট কমান্ড গ্রুপ নিয়ে কোনো কথা হবে না, কারণ এটা তোমরা পারো। শুধু বর্ডারটা ভালো করে দেখে নিতে বলছি, দরকার হলে আরেকবার দেখে নাও অল বর্ডার, আরেকবার দরকার হলে দেখে নাও অল বর্ডার। তো এই বর্ডারটাই শুধু নতুন ঠিক না, এখানে দেখালাম। এবার আসো এরপরে বলি। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে অ্যালাইনমেন্ট। তোমরা কি জানো অ্যালাইনমেন্ট কত প্রকার? 4 প্রকার। লেফট রাইট সেন্টার জাস্টিফাই। এক্সেলে 4 প্রকার না, এক্সেলে 3 প্রকার। জাস্টিফাই নাই, জাস্টিফাই তো শুধু প্যারাগ্রাফের জন্য, এক্সেলে তো কোনো প্যারাগ্রাফ নাই, তাই না? তো আসো লেফট রাইট সেন্টারটা একটু দেখো, তাড়াতাড়ি দেখো। এই যে তোমরা 1 থেকে 5 পর্যন্ত সিলেক্ট করো।
করেছো? এই যে লেফট দিলে অ্যালাইনমেন্ট লেফট হবে, লেখাগুলো কি লেফটে গেছে? তো স্যার এখানে দেখালেন কেন? দেখছো না ঘরটা বড়, এই জন্য এখানে দেখাচ্ছি। এই যে সেন্টার করলে এই যে সেন্টার হবে, এই যে রাইট করলে রাইট হবে, কিন্তু খালি 1 2 3 যাচ্ছে কেন, অন্যগুলা যাচ্ছে না কেন? তাহলে এইটা এগুলো আসলে সিলেক্ট করার উপর ডিপেন্ড করে। তো ঠিক আছে, আচ্ছা এই যে হেডিংটা সিলেক্ট করে এই যে সেন্টার, দেখো তো করা যায়? করা যাচ্ছে না? আচ্ছা এইবার আসো, এই যে তোমাদের যে কলাম বড় করা শেখালাম, তোমরা কি রো বড় করতে পারবে? এই যে রো এর এইখানে ধরে যে টান দিবে, রোটা বড় হয়ে যাবে। হয়েছে না? এখন এই রো এর লেখাগুলো মাঝখানে নিতে চাই, তো সিলেক্ট করে তো সেন্টারই করা আছে, কই মাঝখানে তো যায় না। এই যে 3টা অ্যালাইনমেন্ট আছে, একটা হলো টপ, একটা হলো মিডিল, আর একটা হলো বটম। তাহলে হরিজন্টালি সেন্টার থাকার পরে ভার্টিক্যালিও সেন্টার থাকতে হবে। হরিজন্টাল এবং ভার্টিক্যাল এই দুইটাই যদি সেন্টার থাকে তাহলে কি হবে, লেখাটা মাঝখানে দেখাবে। ওই যে টেবিলের কনসেপ্টটা এটা। তাহলে এক্সেলের বড় সেলের লেখাগুলো যদি মাঝখানে নিতে হয়, হরিজন্টাল ভার্টিক্যাল দুটাই সেন্টার করতে হবে। বুঝতে পেরেছেন তো? আচ্ছা এইবার আসেন, এরপরে বলি, ছোট করে নিলাম আবার। আচ্ছা একটা অপশন বলেছিলাম ইনডেন্ট, এক্সেলে লাগবে না। এই যে ইনডেন্ট দিয়ে ডান দিকে নেওয়া যায়, লেখাগুলোকে সরানো যায়, আর ডিক্রিজ ইনডেন্ট দিয়ে বাঁ দিকে সরানো যায়। বুঝতে পেরেছি? এইবার এইটা একটু বলেন তো, এইটার কাজ কি? এই যে এই জিনিসটার কাজ কি? টেক্সট ডিরেকশন শিখাইছিলাম না ওইটা, এটা দিয়ে লেখা ঘোরানো যাবে। এই যে বড় করে দিলে দেখা যাবে, এই যে বড় করে দিলে দেখা যাবে, এই যে টেক্সট ডিরেকশন, এটা দিয়ে লেখা ঘোরানো যাবে। স্যার এরকম হচ্ছে কেন? কালারের জন্য এরকম হচ্ছে, কালার যদি না থাকতো তাহলে এরকম হতো না। এই যে টেক্সট ডিরেকশন, ভালো করে দেখে নাও। এই দেখা জিনিস ভুল হয় বারবার, আমি বললাম যেটা তুমি দেখবা না ওটাই ভুল হবে, এই জন্য বারবার একই জিনিস আমাদের দেখতে হবে। তো আমরা কি এটা লেখা ঘোরাতে পারতেছি? আচ্ছা সোজা করতে পারবে কি? সোজা করতে পারবে? এই প্রথমটাতে বারবার ক্লিক করবে, তাহলে সোজা হয়ে যাবে। 90 ডিগ্রি করে ঘুরে সোজা হয়ে যাবে। ওটা কোথায় বের হয়ে যাওয়ার কারণ? ও ওই যে বাঁকা থাকার কারণে জায়গা হচ্ছে না, তখন বের হয়ে যাচ্ছে। তুমি কলাম বড় করে দিবে, তাহলে আর বের হয়ে যাবে না। ঠিক আছে? বা রো বড় করে দিবা, তাহলে আর বের হবে না। আচ্ছা যাই হোক, এখন আসো এই র‍্যাপ টেক্সটের কথা কি জানো? র‍্যাপ টেক্সট কি হয় এটা দিয়ে? না, এটা ওই জিনিস না। র‍্যাপ মানে হলো মোড়ানো। একই সেলের লেখা যদি জায়গা না হয় 2 লাইনে নেওয়ার জন্য। যেমন তোমরা একটা কাজ করো, এই যে আমার সিরিয়াল নাম্বারটাকে ছোট করে দাও, এই সিরিয়াল নাম্বারটাকে এরকম ছোট করে দাও, সিরিয়াল নাম্বার কলামটাকে ছোট করে দাও, দিছো? তো সিরিয়াল নাম্বার তো এর ভেতরে ঢুকে গেছে না? তুমি চাচ্ছ সিরিয়ালটা যেহেতু জায়গা হয়নি, নিচে ফাঁকা আছে, নিচে আসুক। তো তুমি কি করবা? এই সেলে থেকে র‍্যাপ টেক্সটে ক্লিক করবা, দেখো সিরিয়াল নাম্বারটা 2 লাইন 3 লাইনে আসছে, একটু বড় করে দাও, 2 লাইনে দেখা যাবে। এই যে দেখো, নেম হবে না, নেম তো একটা ওয়ার্ড, রোল নাম্বার হবে। রোল নাম্বারটা র‍্যাপ টেক্সট করে দাও, দিয়ে এই যে ছোট করে দিলেই দেখতে পাবে যে 2 লাইনে এই যে রোল নাম্বার দেয়। অর্থাৎ একটা লেখাকে যখন মুড়িয়ে রাখতে হবে, অর্থাৎ একই সেলের মধ্যে 2 লাইনে রাখতে হবে, তখন র‍্যাপ টেক্সট দিয়ে করতে হবে। কি দিয়ে করতে হবে? র‍্যাপ টেক্সট। আর মার্সেল তো তোমাদের কারো কোনো অসুবিধা নাই, এই যে সিলেক্ট করে মার্সেল, এখানে একটা সুবিধা আছে, আবার ভুল হলে মার্সেলে ক্লিক করলেই ঠিক হয়। মার্সেলে ক্লিক করলেই ঠিক হয়। সবাই কি ট্র্যাকে আসো না বের হয়ে গেছো? যদি ট্র্যাকে থাকো তাহলে আরো কয়েকটা মার্সেলের অপশন দেখাবো। একটা মার্সেল হচ্ছে, তোমরা যদি এই ক্লিক করে এরকম করে মার্সেল করো তো পুরাটা তো মার্সেল হয়, এটা তো তোমরা জানোই। কিন্তু কখনো কখনো বলে যে ধরো এই যে এখানে একটা টোটাল বের করতে হবে, একটা অ্যাভারেজ বের করতে হবে, একটা ম্যাক্সিমাম বের করতে হবে, একটা মিনিমাম বের করতে হবে, 4টা। তো এই 4টা রোকে যদি একসাথে কেউ মার্সেল করে তা তো হবে না, কারণ 4টা মিলে তো একটা হয়ে যাবে। আমার তো 4টা আলাদা আলাদা লাগবে, তাই না? আবার আলাদা আলাদা করতে গেলে একটা একটা করে করলেও তো সময় লাগবে। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি? ওই 4টাকে সিলেক্ট করে মার্সেলের ড্রপ ডাউন বাটন থেকে এই যে মার্ক অ্যাক্রস, এই মার্ক অ্যাক্রসে ক্লিক করলে 4টা রো একবারে আলাদা আলাদা মার্সেল হবে। বুঝতে পেরেছো? হ্যাঁ, কলামগুলা, শুধু কলামগুলা ইয়ে হবে, এরকম লাগে আমাদের। আচ্ছা পুরাটা মার্সেল করলে মার্সেলে ক্লিক করবা, আবার করো, হয়নি আবার করো, অসুবিধা নাই। করছো না? এবার আসো এই মার্সেলটার ভেতরে লেখো MASUMA, মাসুমা IT পার্ক LIMITED,
LIMITED লিমিটেড DATTABARI দত্তবাড়ি BOGURA বগুড়া। দেখো মাসুমা আইটি পার্ক লিমিটেড দত্তবাড়ি বগুড়া। মাসুমা আইটি পার্ক লিমিটেড দত্তবাড়ি বগুড়া লিখছ? এখন দুই লাইনে নিয়ে আসতে বলছি, দত্তবাড়ি বগুড়াটা নিচে আসবে, তো তুমি সাধারণত ভাববা যে র্যাপটেক্সে ক্লিক করলে আসবে, তাই না? আসবে না। আসবে না তো পরের কথা, আগে দেখো তো র্যাপটেক্সে আছে কিনা। র্যাপটেক্স নাই। তো এক্সেলে কোনো কাজ করার সময় যদি দেখো সেইটা হাইড হয়ে আছে, তাহলে তোমার বুঝতে হবে তুমি রেডি নাই। তুমি কি নাই? ওই কাজ করার জন্য রেডি নাই। রেডি করার জন্য তোমাকে বাইরের সেলে ক্লিক করতে হবে, আবার ওই সেলে ফিরে আসতে হবে, বাইরে থাকলে তো হবে না। ওই সেলে ফিরে আসার পরে র্যাপটেক্স করব, তো করলেও আসবে না। র্যাপটেক্স করলেও আসবে না। র্যাপটেক্সের নিয়ম হলো জায়গা না হলে নিচে আসে। কি না হলে নিচে আসে? কিন্তু জায়গা তো হয়ে আছে, এই জন্য আসবে না। হ্যাঁ, তো কি করবে তখন? র্যাপটেক্সের একটা পার্মানেন্ট অপশন আছে, জায়গা হোক আর না হোক নিচে আসবে। একটা শর্টকাট আছে, সেটা হলো এই যে দত্তবাড়ি এবং লিমিটেডের মাঝখানে ডাবল ক্লিক করে কার্সর রাখো। রাখছো? কিবোর্ড থেকে অল্টার, কন্ট্রোল না কিন্তু অল্টার চেপে ধরছো, ইন্টার দিবে, তাহলে এটা আর র্যাপটেক্স করাই লাগবে না, এটাই র্যাপটেক্স, নিচে চলে আসবে। তাহলে এক্সেলের এক সেলে যদি দুই লাইনে লিখতে চাও, তাহলে একটা লিখার পর কি চাপবে? অল্টার ইন্টার। মনে থাকবে? অল্টার ইন্টার দিলেই নিচে আসবে। দেখছো না, গত ক্লাসে দেখছো কি? আচ্ছা, তাহলে অল্টার ইন্টার দিলে নিচে আসবে। তো চলে আসছে তো নাকি? এবার আসো, এটা আবার মাঝখানে তুলবো, কিন্তু অ্যালাইনমেন্ট তো করা যায় না। কেন করা যাচ্ছে না? রেডি নাই। তো বাইরে ক্লিক করে আবার ওই সেলে ক্লিক করে এটাকে মাঝখানে নিব, করা যায় কি না? আচ্ছা, উপরের লাইনটা এরিয়াল ব্ল্যাক করব, উপরের লাইনটা শুধু মাসুমা আইটি পার্ক। তা আমি যদি এরিয়াল ব্ল্যাক করি, আমার তো দুটাই এরিয়াল ব্ল্যাক হয়ে যাচ্ছে। এই যে দুইটা এরিয়াল ব্ল্যাক, আমি শুধু একটা করব, তাহলে কি করতে হবে কে বলতে পারবেন? আগে ডাবল ক্লিক করতে হবে। এই ক্ষেত্রে আবার রেডি না, ইন্টার নিতে হবে। এইবার ডাবল ক্লিক করে ওইটুকু অংশ সিলেক্ট করতে হবে, করে এই যে এরিয়াল ব্ল্যাক করা যাবে। ওইটার কালার যদি লাল করতে চাই, এই যে লাল করা যাবে, ফন্ট কালার, ফন্ট কালার। কিন্তু ফিল কালার কালো করতে চাই, কিন্তু হয় না। দেখো ফিল কালার হচ্ছে না, কেন হচ্ছে না বলো? রেডি নাই। তাহলে কোনোটার জন্য রেডি হতে হয়, আর কোনোটার জন্য কি করতে হয়? ইন্টার হতে হয়। তোমাকে বুঝতে হবে ইন্টার আর রেডিটা। এখন বাইরে ক্লিক করে আবার ফিল কালারে যাও, ঠিকই ফিল কালার করা যাবে, কোনো অসুবিধা হবে না। বুঝতে পেরেছো? তাহলে আমি কি অ্যালাইনমেন্ট কমান্ড গ্রুপ শেষ করেছি? করেছি না? ফন্ট শেষ করেছি না? আজকের ক্লাসে আরো একটা ছিল, কিন্তু আমি কখনোই এটা করতে পারি না। অ্যালাইনমেন্ট কমান্ড গ্রুপ, এই যে ফন্ট কমান্ড গ্রুপ, অ্যালাইনমেন্ট কমান্ড গ্রুপ, ও এই পর্যন্ত আছে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তো আর একটা থাকার কথা ছিল, নাম্বার কমান্ড গ্রুপ। যাই হোক, আমি মনে হয় চেঞ্জ করছি। তো এইখানে এই পর্যন্তই আমি নিয়ে যেতে পারি ক্লাস। 2 ঘন্টা নিলেও এই পর্যন্ত, 1.5 ঘন্টা নিলেও এই পর্যন্তই। তো একই পার হতে পারি না, আর পার হলেও মনে হয় তোমাদের মনে থাকবে না। তো তোমরা এই, আমি আবারও বলছি, ক্লিপবোর্ড, ফন্ট এবং অ্যালাইনমেন্ট কোনো প্রবলেম থাকা যাবে না। ওয়ার্ডেও দেখেছো না, এগুলাতে যাদের প্রবলেম, পুরা কোর্সে প্রবলেম, তো এটা প্রবলেম থাকা যাবে না। তাহলে আজকে এই পর্যন্তই থাকুক নাকি? আবার কবে দেখা হচ্ছে? ইনশাল্লাহ। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে।